দিন আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত। রাজ্য বিধানসভায় আসন সংখ্যা 294, সরকার গড়তে প্রয়োজন 148। 2011 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল ও কংগ্রেসের জোট 184টি আসন পায়, বিজেপি খাতা খুলতে পারেনি। 2016 সালে তৃণমূল পায় 211টি আসন, বিজেপি পায় 3টি আসন। 2021 সালে তৃণমূল বেড়ে হয় 215, বিজেপি বেড়ে হয় 77। এবার সামনে 2026-এর বিধানসভা নির্বাচন। ঝাঁপিয়ে পড়েছে সব পক্ষ, যে যার মতো করে টার্গেটও সেট করে দিচ্ছে। সম্প্রতি নেতাজি ইন্ডোরের সভা থেকে 2015টিরও বেশি আসন পাওয়ার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সুর শোনা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। আমরা 215 পার করব, তার থেকে বেশি হবে তো কম হবে না। 215-র বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়, সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। তার আগে বাংলায় এসে 2/3 আসন জয়ের পক্ষে সওয়াল করেছেন অমিত শাহ। 2/3 আসন অর্থাৎ 196। 26 के चुनाव में 2/3 बहुमत के साथ भारतीय जनता पार्टी की यहाँ सरकार बनी। অর্থাৎ কেউ বলছেন 215, কেউ বলছেন 2/3, আবার কারুর মুখে অন্তত 180। সূত্রের খবর, শনিবারের ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কাঁথিতে অল্প ব্যবধানে হেরেছি, আরেকটু সিরিয়াস হয়ে পরিশ্রম করে সর্বশক্তি দিয়ে ঝাঁপালে কাঁথি জিততাম। গতবার 16টি আসনের মধ্যে 9টি আসনে জিতেছি, এবার যতই খারাপ হোক 12টি আসন জিততেই হবে। পূর্ব মেদিনীপুর চ্যালেঞ্জ, এদের গণতান্ত্রিকভাবে বিবস্ত্র করব। বৃহস্পতিবার সেই পূর্ব মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে 2026-এর টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী। শপথ নিন আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত, এবং মমতাকে প্রাক্তন করব যোগী আদিত্যনাথের মতো। পশ্চিম বাংলায়ও সুশাসন সুরক্ষা দেব। ভবানীপুরে হারাবো আমরা, 16 দেব, 16 × 10 160, তার সঙ্গে বোনাস 20। 2021-এর বিধানসভা নির্বাচনে ঝোড়ো প্রচার করে 200টি আসনে টার্গেট স্থির করেছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। এবার 200 পার। কিন্তু 200 আসনের টার্গেট করে 77টি আসন জিতেই থেমে যায় বিজেপি। এই পরিসংখ্যানকে হাতিয়ার করে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। আগের বার বলেছিল আব কি বার 200 পার, এবার শুরু থেকেই নামছে নামছে নামছে। আগের বার ছিল আব কি বার 200 পার, তাতেই 77, এখন 60, প্রায় কমতে কমতে টার্গেট কমিয়ে ফেলেছে। লোকে টার্গেট বাড়ে, টার্গেট কমে। 200 পার 77, পরপর চলে গেছে 60-62, আরো কিছু যেতে চলেছে 40 হবে ভোটের। বর্তমানে বিধানসভায় শূন্য বাম কংগ্রেস। তৃণমূল বিজেপির এই টার্গেট বেঁধে দেওয়ার লড়াইয়ে তারা কোথায়? যে কেউ ভোটে যায় জেতার লক্ষ্য নিয়েই যায়। উনি যদি কোনো টার্গেট সেট করে থাকেন আর দলের নেতা হিসেবে উনি সেটা বলতেই পারেন। তবে আমরা এইটুকু দেখতে পাচ্ছি যে বিজেপির কি লক্ষ্যমাত্রা, শুভেন্দু অধিকারীর কি লক্ষ্যমাত্রা এবং বাংলার মানুষের কি লক্ষ্যমাত্রা, দুটোর মধ্যে কোনো মিল নেই। পশ্চিমবাংলায় বিজেপি ক্রমশ নিচের দিকে যাচ্ছে, বাজার গরম করছে আর কি নয়, সব ভোকাল টনিক দিচ্ছেন। ওই আগে যেমন শুভেন্দুবাবুদের দলের অমিত শাহ এসে বলেছিলেন আপ কি বার 200 পার, ওরকম আর কি। এবারে একটু 20 সংখ্যাটা নেমেছে, মানে ওই নামতে নামতে আর কমছে। এখন যে কজন এমএলএ আছে সেগুলো থাকে কিনা দেখুন। আমরা তো খবর পাচ্ছি যে 15-20 জন অলরেডি নাকি চলে যাবেন আর কি। বুধবার বারুইপুরে শুভেন্দু অধিকারীর কর্মসূচি ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এমনকি তাকে খুনের চক্রান্ত করা হয়েছে বলেও অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। আমার গাড়িটা অ্যাডিশনাল এসপি বারুইপুর এই জেহাদি গুন্ডা এদেরকে চিহ্নিত করে দেন। ওরা আমার বাবা তুলে মাইকে গালাগালি করেছে। 20-25 বার মোটা মোটা বাঁশ এবং বাটাম দিয়ে মারা হয়েছে। কাঁচটা ভাঙেনি, কিন্তু গাড়ির বহু জায়গায় ওই আঘাতের দাগ চিহ্ন দেখতে পাবেন। মাথাটা অক্ষত আছে, গাড়ির কাঁচটা তোলা ছিল বলে। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী। ইলেকশন কমিশন দেখুক পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন ছাড়া নির্বাচন সম্ভব কিনা। রাষ্ট্রপতি শাসনের দাবি করছি। যে দৃশ্য আজকে দেখেছি তাতে পশ্চিমবঙ্গে ভোট হতে পারে না।
বিধানসভা নির্বাচনের আর বছর খানেক বাকি। ঠিক এই সময় শুভেন্দু অধিকারীর রাষ্ট্রপতি শাসনের দাবি রাজনৈতিক মহলে জল্পনা উস্কে দিয়েছে। রাষ্ট্রপতি শাসন চাই, রাষ্ট্রপতি শাসন চাই। সেফ ডেমোক্রেসি 20 বার বাস দিয়ে গাড়িতে মেরেছে, বাইরে থাকলে মাথা চৌচির হয়ে যেত। ভাইপো ব্যানার্জি তিনি আজকে বারুইপুরে বিরোধী দলনেতা এবং বিজেপি এমএলএদের ঢুকতে না দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিলেন। শুভেন্দু অধিকারীর এই দাবি ঘিরে পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল। শুভেন্দু কি বললো না বললো কিছু এসে যায় না। 356 নিয়ে, মিলিটারির সঙ্গে নিয়ে, ইলেকশন কমিশন সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারী বীর সাজবে। এমনিতে তো কোনো দাম নেই, বুঝে গেছে তো মানুষের কাছে কোনো যোগ্যতা বলে কোনো জিনিস নেই। তৃণমূল কি করলো জানার দরকার। তৃণমূল একটা চোরেদের পার্টি, ও কি বললো জানার দরকার। বিজেপির রাষ্ট্রপতি শাসনের দাবি নতুন নয়। হাঁসখালি কাণ্ড, সন্দেশখালি কাণ্ড, আরজিকর ইস্যু হোক বা ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে উত্তাল পরিস্থিতি। সাম্প্রতিককালে বঙ্গ বিজেপির একাধিক নেতার মুখে বারবার বাংলায় 355 কিংবা 356 ধারার প্রসঙ্গ উঠে এসেছে। পশ্চিমবাংলার পরিবেশ 355 অনুকূল। রাজ্যপাল মহোদয়কে অনুরোধ করব, আপনি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করুন। এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর দাবি নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে সিপিএম। তারিখ ঘোষণা করেছিলেন না গত বছরের, আগের বছরের ডিসেম্বর মাসে? কবে বৌভাত হবে, কবে পাকা দেখা হবে, কবে বিয়ে হবে, ওরকম কি তারিখ বলেছেন কিছু? আমি তো গুগলের মতো করে বলে দেয় লোকে কবে কি ফোরকাস্ট। বাংলার ভবিষ্যৎ বাংলার মানুষ ঠিক করবে, কোনো 56 নয়, কোনো রাজভবন নয়, কিন্তু মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। হিন্দু, মুসলমান, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, নেপালি, অবাঙালি সব একসঙ্গে। আর ওরা এগুলোকে ভাগ করছে কারণ ওপর থেকে চাপিয়ে দিতে চায়। বাংলার মানুষ কখনোই, কয়েক শতাব্দী ধরে প্রমাণ রেখেছে, ওপর থেকে কিছু চাপিয়ে দেওয়া তারা বরদাস্ত করে না। শুভেন্দুবাবু এইসব কথাবার্তা বলে লাভ কি? উনি এখানে না এসব বলে যে যারা রাষ্ট্রপতি শাসন করবেন সে পার্লামেন্টে গিয়ে বলুন। ওনাদের তো সাংসদ আছেন এবং দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির মন্ত্রী, বিজেপির লোক, উনি ওখানে বলছেন না কেন? আসলে এখানে এরা এইসব বলে একটু পালে হাওয়া নিচ্ছেন আর কি। কিন্তু বাংলার পরিস্থিতি অত্যন্ত খারাপ, ভয়ঙ্কর খারাপ। এখানে বিরোধিতা করা মানে হচ্ছে কার্যত শত্রুতা করা। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে শুভেন্দু অধিকারীর ওপর হামলার অভিযোগে বৃহস্পতিবার বরানগরে প্রতিবাদ মিছিল বের করে বিজেপি। সেখানেও মুখোমুখি হয় বিজেপি ও তৃণমূল। দলের কর্মী সমর্থকেরা মুখোমুখি হতেই তৈরি হয় উত্তেজনা। একদিকে বিজেপিকে আমরা দেখছি এবং আরেকদিকে তৃণমূলের তরফ থেকে স্লোগান, এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এখানে এই যে মিছিল, একদিকে বিজেপির প্রতিবাদ মিছিল, আরেকদিকে তৃণমূলের তরফ থেকে এখানে এই যে মিছিলের সঙ্গে সঙ্গে তাদেরও কিন্তু এখানে তারাও এখানে স্লোগান দিচ্ছেন। একটা হসপিটাল, একটা জেনারেল হসপিটাল, এটাকে তৃণমূলের পার্টি অফিস, পুলিশের সামনে এই জিনিস ঘটছে। কি অভিযোগ? কি অভিযোগ? অভিযোগ এরা দলদাস, তৃণমূলের দলদাস। ওদের যত ভাইরা আছে সবই চোর। ওদের যত ভাই, রাহুল ভাই, চস্কি ভাই, নীরব ভাই, সবই চোর। সবই ভারতবর্ষকে লুটে চলে গেছে। তার বেলায় কিছু নেই, ওদের মুখে চোর। চোরের মায়ের বড় গলা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে দুপক্ষের মুখোমুখি হওয়া আটকাতে মাঝখানে সার দিয়ে দাঁড়িয়ে যায় পুলিশের গাড়ি। রাষ্ট্রপতি শাসনের দাবি ঘিরে বঙ্গ রাজনীতি যখন তোলপাড়, তখন দোলের দিন তমলুক সহ রাজ্যের একাধিক জায়গায় অশান্তির অভিযোগে পথে নামলেন শুভেন্দু অধিকারী। দোল পূর্ণিমার দিন জিহাদিরা নিমতলা ব্যাপক মেরেছে, এখনো হসপিটালে বেছে বেছে হিন্দুদের উপর মারা হয়েছে, হিন্দুরা আক্রান্ত। তার প্রতিবাদে এই মিছিল। বিধানসভায় থেকে বিজেপির প্রতিবাদ করার মুখ নেই, নেতৃত্ব নেই, যুক্তি নেই, তথ্য নেই। সেই জন্যই ছবি তুলতে রাস্তায় গিয়ে পথনাটিকা করছে। পথনাটিকা কার কারণ?
অধিবেশনে বলার মুখ নেই। তথ্য প্রমাণ বলছে মমতাদির নেতৃত্বে উন্নয়ন চলছে আর কেন্দ্র বঞ্চনা করছে। দোলের দিন তমলুকে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন বলে অভিযোগ। তারই প্রতিবাদে মিছিলের ডাক দেয় বিজেপি। প্রথমে এই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ, তারপর কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় বিজেপি। বুধবার শর্ত সাপেক্ষে বিজেপিকে মিছিলের অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। এরপর বৃহস্পতিবার তমলুকে রাজবাটি ময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিল করল শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি। তমলুকে মিছিল করছেন শুভেন্দু অধিকারী। আদালতের অনুমতি ক্রমে রাজবাটি ময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত এই মিছিল যাচ্ছে এবং সেই মিছিলে কার্যত আজকেও দেখা গেল শুভেন্দু অধিকারী তিনি যখন মিছিল করছেন তমলুকে, সেখানে আদালতের অনুমতি ক্রমে এই মিছিল করতে হচ্ছে। গণতান্ত্রিক পরিবেশ নিয়ে প্রশ্ন তুলছেন রাজ্যের বিরোধী দলনেতা। বুধবার তৃণমূল বিজেপি সম্মুখ সমরে উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুর। বিজেপি বিধায়কদের কণ্ঠরোধের অভিযোগে বুধবার বিমান বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কেন্দ্র দক্ষিণ 24 পরগনার বারুইপুরে মিছিল ও সভা করার ডাক দেন শুভেন্দু অধিকারী। তা নিয়ে একেবারে ধুন্ধুমার বেঁধে যায়। বিরোধী দলনেতার গাড়ি ঘিরে বিক্ষোভ, কালো পতাকা দেখানো হয়। শুভেন্দু অধিকারীকে ঘিরে ওঠে গোব্যাক স্লোগান। এদিন তা নিয়েও সুর চড়ান তিনি। আমরা কালকে এফআইআর করেছি গৌতম দাস, জয়ন্ত রুদ্র সহ রোহিঙ্গাদের বিরুদ্ধে। একাধিক রোহিঙ্গা ওখানে ছিল, সমস্ত বাংলাদেশি রোহিঙ্গা। এদেরকে নিয়ে কালকে দু জায়গায় জমায়েত করে আমাকে এবং 41 জন এমএলএকে আটকাতে চেয়েছে। 27 তারিখে আমরা হাইকোর্টের দ্বারস্থ হব এই পুলিশের বিরুদ্ধে। আমরা পুলিশের বিরুদ্ধে মামলা করব, শুধু নয় আমরা ওখানকার এসপি পলাশ ঢালি এদের গ্রেপ্তার দাবি করছি। কোন হিন্দু মমতাকে ভোট দেবে না, লিখে রাখুন। সমাধান উত্তরপ্রদেশের পথে, উল্টো ঝোলাও, লঙ্কার গুড়া নাকে দাও। উনি এখন পাগল হয়ে গেছেন। উনি সারাক্ষণ সংখ্যালঘুর ভূত দেখছেন। কোথায় রোহিঙ্গা, কোথায় সংখ্যালঘু, কোথায় মুসলিম, এই সব দেখছেন। উনি রাজনীতি ছেড়ে ধর্মগুরু হিসাবে কাজ করলে বোধহয় ভালো হবে। বাংলা আসলে ধর্মের বাইরে গিয়ে রাজনৈতিক প্রশ্নে একত্রিত হয়ে সঠিক জবাব আগামী 2026-এর নির্বাচনে দেবে এবং বিজেপি দলটার রাজনৈতিকভাবে প্রাসঙ্গিকতা বাংলার মাটি থেকে হারাবে। কি নিয়ে লড়াই হলো? কে হিন্দু, কে মুসলমান, কে কত বড় হিন্দু, কে কত বড় মুসলমান, কে কাকে চ্যাংদোলা করে রাস্তায় ফেলবে, কে কাকে ঠুসে দেবে, কে কার ঠ্যাং ভাঙবে। এ বলে এত সাহস, তো ও বলে সাহস থাকলে ছুঁয়ে দেখাও। সুকুমার রায় নারদ নারদ মনে পড়ে যাবে। অনেকদিন আগে লিখেছেন সাম্যবাদী কবিতা কাজী নজরুল ইসলাম, বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পরে সকল রাজমুকুট। এই হৃদয় সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায় জেরুজালেম এ, মদিনা কাবা ভবন। মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশামুষা পেল সত্যের পরিচয়। এখন সত্যের পরিচয় খোঁজার খুব কিছু দরকার মনে হচ্ছে না আর পশ্চিমবঙ্গে পড়বে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এগুলো নিয়ে নিশ্চয়ই আমরা পশ্চিমবঙ্গের মানুষ একেবারেই চিন্তিত নই। না হলে এই যে রাজনীতিটা চলছে, এই রাজনীতিটা আমরা ঠিক কিভাবে আমাদের নিজেদের রাজনীতি করে তুলছি। কোন রাজনীতি? না যে রাজনীতি আমাদের দেশের উন্নয়নের রাজনীতি নয়, যে রাজনীতি চ্যাংদোলা রাজনীতি। ভোটের আগে যে কথাটা আপনারা বারবার বলছিলেন যে কি নিয়ে 2026-এ পশ্চিমবঙ্গের নির্বাচন হবে, তার ভরকেন্দ্রে অবশ্যই সাম্প্রদায়িকতার রাজনীতি একেবারে পরিষ্কার হয়ে গেছে। তৃণমূলের 26-এ জিতে আসার পর তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলার কথা বলেছেন। সেটা ভারতবর্ষের সংবিধান অনুযায়ী কোনো মানুষ, কোনো বিধায়ক তো বটেই যাকে সংবিধান ছুঁয়ে শপথ নিতে হয়, তিনি কি বলতে পারেন? শুভেন্দু অধিকারীকে কেন এই কথা বলতে হচ্ছে তার কারণ আমাদের মতন বা আমাদের সাথে এই রাজ্যে যারা সুশীল সমাজের প্রতিনিধিত্ব করেন তাদেরকেও কিছু উত্তর দিতে হবে। যখন মুখ্যমন্ত্রী আমাদেরকে চেয়ারের মর্যাদা বোঝাতে চাইছিলেন, আমি ওনাকে কতগুলো প্রশ্ন করেছিলাম যে আপনার চেয়ারের মর্যাদার কথা তখন মনে হয়নি যখন আপনার বিধায়ক 30% হিন্দুকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলেছিলেন, তখন আপনার চেয়ারের কথা মনে হয়নি, নিন্দা প্রস্তাব আনবার ইচ্ছেও হয়নি। আপনার কলকাতার মেয়র মন্ত্রী বলেছিলেন ধর্মান্তকরণের কথা, দাওয়াতে ইসলামের কথা, মিনি পাকিস্তানের কথা, হাফ অফ দ্য বেঙ্গল উইল স্পিক ইন উর্দু। না, আপনার তখন নিন্দা প্রস্তাবের কথা মনে হয়নি, চেয়ারের মর্যাদার কথাও মনে হয়নি। আপনার
মন্ত্রী সিদ্দিকুল্লাহ সাহেব বলেছেন যে জন্ম এমন ভাবে দিতে হবে যাতে এখানে আমরা সংখ্যা গুরু হয়ে যাই না, তখন আপনার চেয়ারের কথা মনে আসেনি চেয়ারের মর্যাদার কথাও। আপনার বিধায়ক চোপড়ায় যখন শরিয়তি আইনের কথা বলে তখন আপনার চেয়ারের মর্যাদার কথাও মনে আসেনি, নিন্দা প্রস্তাবের কথাও মনে আসেনি। বিরোধী দলনেতা কি নতুন করে আমাদের হিন্দুত্বের শিক্ষা দেবেন নাকি? আমরা তো বারবার বলেছি যে ভারতবর্ষে বিশেষত বাংলায়, পশ্চিমবাংলায় হিন্দু ধর্ম কী বা হিন্দুত্ব কী সেই শিক্ষা আমরা স্বামী বিবেকানন্দ বা রামকৃষ্ণের কাছ থেকে আমরা জানবো। আমরা বিজেপি নেতাদের কাছ থেকে জানবো না। বিশেষত যে নেতা এই মুহূর্তে বিজেপি করছেন তিনি 3টে দল ঘুরে এসছেন। কংগ্রেস করতেন, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস, তারপরে হচ্ছে তিনি বিজেপিতে এসছেন। এবং তার আগের দিনের ঘটনাটা আপনি মনে রাখবেন, তার আগের দিনই তার গড় থেকে তার পূর্ব মেদিনীপুর জেলা থেকে একজন বিধায়ক তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে এসেছিলেন। সুতরাং এই পরিপ্রেক্ষিতে ওনার বক্তব্যকে আপনি বক্তব্যকে গুরুত্ব দেবেন। আমরা বলছি যে স্বামী বিবেকানন্দ চিকাগোর ধর্ম সম্মেলনে দাঁড়িয়ে একটা কথা বলেছিলেন যে আমরা শুধু অন্য ধর্মকে সহ্য করি তাই নয়, অন্য ধর্মকে আমরা সত্য বলে বিশ্বাস করি। বা তিনি এই কথাটা বলেছিলেন যে আমাদের পবিত্র সংস্কৃত ভাষায় এক্সক্লুশন শব্দটার কোনো প্রতিশব্দ নেই, যে কারণে আমি নিজেকে গর্বিত হিন্দু বলে মনে করি। সুতরাং বিবেকানন্দ বা রামকৃষ্ণের যে হিন্দুত্ব, সেই হিন্দুত্বের সঙ্গে বিজেপির হিন্দুত্বের কোনো মিল নেই। একদিকে রামনবমী ঘিরে যখন চড়ছে রাজনীতির পারদ, তখন বারুইপুরে বিজেপি ও তৃণমূলের টক্কর ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বিধানসভাও। শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে কালো পতাকা, বিজেপি বিধায়কদের ঘিরে বিক্ষোভ, বিজেপির কর্মী সমর্থকদের লক্ষ্য করে লঙ্কার গুঁড়ো, ইট, পাথর ছোড়ার অভিযোগ করা হয়। এটা ট্র্যাপে ফেলা হয়েছে আমাদেরকে। 1টা থেকে 3টা কোনো কারণ ছাড়াই তৃণমূলকে পারমিশন, তোলাবাজ অভিষেক, সেই তোলাবাজ চোর, তিনি পুলিশকে নির্দেশ দিয়ে তিনি এইটা করেছেন, আমাদের ট্র্যাপে ফেলেছেন। উদ্দেশ্য কি? আমাদের মেরে ফেলা, 26-এর আগে পথের কাঁটা সরিয়ে দেওয়া। বুধবার বিজেপির কর্মসূচি ঘিরে বারুইপুরে এই তুলকালাম কাণ্ডের রেশ বৃহস্পতিবার এসে পড়ল বিধানসভাতেও। বাজেট অধিবেশনের শেষ দিনে বারুইপুর নিয়ে উত্তাল হয়ে উঠল বিধানসভা। ভিতরে বাইরে তুমুল বিক্ষোভ দেখালো বিজেপি। অধিবেশনের শুরু থেকেই বিধানসভার ভিতরে শুরু হয়ে যায় গন্ডগোল। চেয়ার ছেড়ে উঠে এসে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। শুধু তাই নয়, কালো কাপড় নিয়ে স্পিকারের সামনে বিক্ষোভ দেখান তারা। অধিবেশন কক্ষের ভিতরেই কার্যবিবরণী সংক্রান্ত কাগজ ছিঁড়ে ছুটতে থাকেন বিজেপির বিধায়করা। এভাবেই প্রায় আধ ঘন্টা ধরে চলে বিক্ষোভ। শুধু তাই নয়, এরই মধ্যে অধ্যক্ষ চেয়ার ছাড়ো স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা। বিজেপি বিধায়কদের হই হট্টগোলে যখন তপ্ত বিধানসভা, তারই মধ্যে অ্যাপ্রোপ্রিয়েশন বিল পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিজেপি বিধায়কদের বিক্ষোভের মাঝেই সেই বিলের ওপর চলে আলোচনাও। কিন্তু সেসব পরোয়া না করে তখনও বারুইপুরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি। এমনকি এই নিয়ে আলোচনাও দাবি করা হয় বিরোধীদের তরফে। তখন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, এটা বিধানসভার বিষয় না, বিধানসভার বাইরের বিষয়, বিধানসভায় এই আলোচনা হতে পারে না। এরই মধ্যে তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার স্পিকারের উদ্দেশ্যে বলেন, আপনার চেয়ারের গরিমা আছে, বিধানসভায় এই আলোচনা হতে পারে না। শেখালেও শিখবে না, কি করবো, আমাকে বিখ্যাত বানিয়ে দিয়েছে। এটা কি আমার দীর্ঘায়ু কামনা করলো না, অন্যরকম চিন্তা ভাবনা, এটা বুঝতে পারছি না। স্পিকারের কেন্দ্রে গিয়ে বিরোধী দলনেতাকে মার খেতে হয়েছে, এই ঘটনা আগে ঘটেনি, ফলে সরকারের বিবৃতি দাবি করেছিলাম এবং সেই কারণেই বিক্ষোভ। এই দিন বিধানসভায় নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধীর প্রসঙ্গ টেনে উদাহরণ দেন স্পিকার। বিজেপি বিধায়কদেরকে তিনি বলেন, আপনারা চেয়ারের জন্য অধৈর্য হয়ে পড়ছেন, কিন্তু গণতান্ত্রিক রাজ্যে গণতন্ত্রই শেষ কথা, জোর করে চেয়ার দখল করা যায় না। একবার সংসদে রাহুল গান্ধী মোদীজিকে বলেছিলেন চেয়ার ছাড়ো, মোদীজি তখন বলেছিলেন ওদের ধৈর্য নেই। স্পিকার চেয়ার কখন কিভাবে ছাড়বে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় রয়েছে, সংবিধানে রয়েছে, কিন্তু এইভাবে চিৎকার করে স্পিকারের দিকে দৌড়ে এসে চেয়ার ছাড়ানো এইসব কোনোদিন হয়নি। গতকাল আমাকে কালো পতাকা দেখিয়েছে রোহিঙ্গা মুসলমানদের দিয়ে, আজকে 37 মিনিট বিজেপির 50-এর অধিক এমএলএ ওকে কালো পতাকা দেখিয়েছে। ও কালো পতাকা দেখিয়েছে এবং দেখেছেও। দীর্ঘ মানে নজির হয়ে থাকছে গণতান্ত্রিক ব্যবস্থায় আস্থা রাখে আসবে যারা, তারা কি শিখবে, কি শিখবে, এটা ঠিক আমার মনে হয় না ওরা ওদের দায়িত্ব পালন করলো। এবং হাউস বিলংস টু দ্য অপোজিশন বলা হয় এই কারণে।
অসত্য ভাষণে পটু মুখ্যমন্ত্রী ঘরের মধ্যে বলবে ধর্মনিরপেক্ষতার কথা আর ঘরের বাইরে গিয়ে বলবে ধর্মীয় উস্কানি, আমি বলবো প্রথমে আর্কাইভ থেকে দেখানো। দ্বিতীয়ত সুমনদা একটি কথা বললে যে এই ধরনের কথা বলা হচ্ছে কেন, ওরা বলছে তোমরা কেন বলছো, আরে ওরা বলছে আমরা ফুল দিয়ে ওনাদেরকে আহ্বান করবো যে তোমরা ফুল নাও আর আমাদেরকে কেটে ভাসিয়ে দাও। তাহলে কি হিন্দুরা পশ্চিমবঙ্গ থেকে সাফ হয়ে যায়, হিন্দুদের অস্তিত্ব এখান থেকে শেষ হয়ে যায়? এটা যদি কারো এজেন্ডা হয়, ভারতীয় জনতা পার্টি হিন্দুদের হয়ে কথা বলবে বলবে বলবে, তাতে আমাদের কারো যায় আসে না। কে ভোট দিল কে ভোট দিল না আমাদের কারো যায় আসে না। আমার এই অনুষ্ঠান শুরুর আগে আমি ভাবছিলাম যে ডেসিবেলের মাপে আজকে কি সুমন বন্দ্যোপাধ্যায় কতদূর উঠতে পারবেন, অন্যরা কতদূর উঠতে পারবেন। শঙ্কর কিন্তু আমি দেখছি আজ অবধি যতদিন ওর বক্তব্য শুনেছে আজকে অনেকটা উঠে গেছে, কিন্তু সংখ্যায় যে ক্রমশ নামছেন। আমার দুঃখটা এইতে ৭৭ থেকে কমে ৬৫ এসছেন। এই যে চ্যাংদোলার কথা বলেছেন না, এই চ্যাংদোলা করতে দুজন লোক লাগে। আমি বলছি হাত দুটো যদি শুভেন্দু অধিকারী ধরে, কিন্তু আমি বলছি সুমনদা পরিসংখ্যান বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে তৃণমূল কংগ্রেস একটা সময় এক ছিলেন, সংখ্যা নিয়ে কি অহংকারের জায়গা আছে? বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে ওরা ৩০ আমরা ২৩৫, সংখ্যার অহংকার থাকে না। তো হিন্দুত্বের রাজনীতি করেন, ওদের ৭৭ জনে তো কোনো মুসলিম বিধায়ক নেই, তাহলে সেই ১২ জন হিন্দু বিধায়ক কেন তারা বিদ্রোহ করছে? মানে এক ধরনের বিজেপির মধ্যে দমবন্ধকর পরিস্থিতি, আসলে হিন্দুত্ব না, হিন্দু ধর্ম দেখুন বিজেপির মধ্যে দমবন্ধকর পরিস্থিতি থাকতে পারে, কিন্তু স্টুডিওতে যেন দমবন্ধকর পরিস্থিতি না থাকে। আমি বলি যে 2026 দেখতে দেখতে প্রায় 1 বছর মতো বাকি আছে। আগামী 2026-এর বিধানসভা ইলেকশন, যত 2026-এর ইলেকশন এগিয়ে আসছে তত বাংলার রাজনীতি অত্যন্ত গরম হয়ে আসছে। আমি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সারা ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের কাছে এবং বাংলার প্রত্যেকটি রাজনৈতিক নেতা কর্মীদের কাছে বিশেষভাবে আবেদন করতে চাই যে আমরা এই বাংলায় বসবাস করি, এই বাংলার হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করি। এটা আমাদের কাছে অত্যন্ত ঐতিহ্যের। আমরা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করি, হিন্দুদের অনুষ্ঠানে মুসলিমরা যায়, মুসলিমদের অনুষ্ঠানে হিন্দুরা যায়, এটা আমাদের ঐতিহ্য। সাম্প্রদায়িক বিষ ছড়ানো যে কোনো রাজনৈতিক নেতারা ছড়াক না কেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং অত্যন্ত নিন্দার। আমরা যারা ভারতবর্ষের সভ্য সমাজের আমরা বসবাস করি, যে কোনো রাজনৈতিক নেতা সাম্প্রদায়িক বীজ ছড়াবে এটা আমরা কখনো আমরা মেনে নিতে পারি না। বিধানসভার গেটের সামনে জ্বলল আগুন, পোড়ানো হলো কুশপুতুল, ছেঁড়া হলো গুচ্ছ গুচ্ছ কাগজ, কালো পতাকা হাতে স্লোগান দিলেন বিজেপি বিধায়করা। বারুইপুরে শুভেন্দু অধিকারীর উপর আক্রমণের অভিযোগে বৃহস্পতিবার বিধানসভার সামনে এভাবেই চলল প্রতিবাদ বিক্ষোভ। বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার কাণ্ড একদম বিধানসভার গেটের সামনে এইভাবেই আগুন জ্বালিয়ে কালো পতাকা পুড়িয়েই এইভাবে আজকে বিজেপির তরফে বিক্ষোভ দেখানো হচ্ছে। বিধানসভার মেন গেটের বাইরে এইভাবে আগুন জ্বলছে, ধোঁয়া বেরোচ্ছে, কার্যত নজিরবিহীন ঘটনা। বিজেপি বিধায়করা আজকে বিধানসভার অধিবেশন কক্ষের ভেতরেই তারা আজকে বিক্ষোভ দেখাতে শুরু করেন, কালো পতাকা নিয়ে কাগজ ছুঁড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অধ্যক্ষের পদত্যাগের দাবিতে এরপর রাস্তায় বসে পড়েন অগ্নিমিত্রা পাল সহ অন্যান্য বিজেপি বিধায়ক। মুলতবি প্রস্তাব আনেন যে গতকাল বারুইপুরে কেন বিরোধী দলনেতার ওপর হামলা হলো, কেন বিরোধী দলনেতার গাড়ির ওপর হামলা হলো, কেন বিজেপি এমএলএদের ওপর হামলা হলো, কেন আমাদের কোথাও মিটিং মিছিল করতে গেলে গালাগাল শুনতে হবে, মাইকে গালাগাল দেওয়া হচ্ছে। গুটিয়ে দেব আমরা শুভেন্দুর চামড়া, গুটিয়ে দেব আমরা নরেন্দ্র মোদীর চামড়া। এ কোন পার্টি? বারুইপুরের মানুষ তাদেরও তো গণতান্ত্রিক অধিকার রয়েছে মিটিং মিছিল করার। আমি শুনেছি তারাও অনুমতি নিয়েছিল পুলিশের কাছ থেকে। আমি শুনেছি কোনো লোকই ছিল না ওদের, মিছিল করেন, ওরা ফেরত চলে এসছে, হুঙ্কার দিয়ে এসছে। বিধানসভার গেটের বাইরে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা।
পুলিশের তরফ থেকে দেখছি জল নিয়ে সেই আগুন নেভানোর চেষ্টা হচ্ছে। একদম বিধানসভার ফটকের সামনে জল নিয়ে সেই আগুন নেভানোর চেষ্টা হচ্ছে। বিজেপি বিধায়করা এইভাবেই আজকে প্রতিবাদ করেন। সব মিলিয়ে বারুইপুরের ঘটনায় বিজেপির বিক্ষোভ ঘিরে অধিবেশনের শেষ দিনেও ভিতরে বাইরে উত্তাল হয়ে উঠল বিধানসভা। এরই মধ্যে এবার কোচবিহারের দিনহাটায় আদালতে হাজিরা দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে। আদালত চত্বরে বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান, গাড়ি ভাঙচুর, ইট ডিম ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বারুইপুরে শুভেন্দু অধিকারের গাড়িতে হামলার অভিযোগ ঘিরে যখন রাজ্য রাজনীতির সরগরম, তার মধ্যেই এবার দিনহাটায় আরেক বিজেপি বিধায়কের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দিনহাটা মহকুমা আদালতে 2017 সালের একটি মামলার হাজিরা দিতে গিয়ে আক্রান্ত হলেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে। তার অভিযোগ, তিনি যখন আদালত চত্বর থেকে বেরোচ্ছিলেন সেই সময় তৃণমূলের লোকজন সেখানে তার উপর হামলা চালায় এবং এই যে তার গাড়ি আমরা দেখতে পাচ্ছি, তার যে গাড়িটি সেটার পেছনের কাজ কিন্তু পুরোপুরি ভেঙে গেছে। বৃহস্পতিবার পুরনো একটি মামলায় দিনহাটা মহকুমা আদালতে হাজিরা দিতে আসেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে। আদালত চত্বরেই তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। ওঠে গো ব্যাক স্লোগান। অভিযোগ, গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়, খুলে নেওয়া হয় চাকার হাওয়া। আদালত চত্বর ছাড়ার সময় রীতিমতো ধাওয়া করা হয় বিজেপি বিধায়কের গাড়ি। আমাদের বিরোধী দলনেতা তার উপরে প্রাণঘাতী হামলা করা হয়েছে, আজকেও আমাদের উপরে সেই রকম প্রাণঘাতী হামলা করা হয়েছে। অর্থাৎ উপর থেকে এরকমই নির্দেশ আছে যে যেখানে পাবো বিজেপির বিধায়কদেরকে একের পর এক এই ধরনের অত্যাচার। পুলিশের ভূমিকা এখানে একদম কিছুই ছিল না, তারা শুধুমাত্র নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। গত কয়েকদিন ধরে শান্ত বাংলাকে অশান্ত করার জন্যে বিরোধী দলনেতা যেভাবে বাংলার কুৎসা করছেন, বাংলার জনপ্রিয়তম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, জনপ্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুইতকারি করছেন, অশ্লীল ভাষায় আক্রমণ করছেন, সেটা বাংলার রুচিশীল মানুষ সেটা মেনে নিতে পারে না। তাই জন্যে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের সম্মুখীন হতে হয়েছে নিখিল বাবুকে। ঘটনার প্রতিবাদে দিন দুপুরে কোচবিহার শহরের মরাপোড়া চৌপথিতে পথ অবরোধ করেন বিজেপি নেতাকর্মীরা। কোচবিহারে বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভের ঘটনায় যখন উত্তাল পরিস্থিতি, তারই মধ্যে তৃণমূলের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব কর্তৃত্ব কি আরো জোরালো হলো, আরো প্রতিষ্ঠিত হলো, এই প্রশ্ন ঘিরে নতুন গুঞ্জন। 22শে মার্চ লন্ডন যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরবেন 29শে মার্চ। তার অনুপস্থিতিতে কারা দলের বিষয়টা দেখভাল করবেন তা স্পষ্ট করে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের ব্যাপারটা আপনারা জানেন, সুব্রত বক্সী আছে এবং অভিষেক ব্যানার্জি আছে, তাদের সাথে আরো অন্যান্যরা আছে, তারা দেখে রাখবে। গত শনিবার মেগা ভার্চুয়াল বৈঠকের মধ্যে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বমহিমায় প্রত্যাবর্তন ঘটেছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিনের মন্তব্য অভিষেকের অবস্থানকেই আরো দৃঢ় করল বলে মত তাদের। বক্সিদার কোনো ক্ষমতা আছে ওই নেপোটার উপরে কথা বলে? আমি 21 বছর করেছি তো ওই পার্টিতে। 11 অবধি ছিল না ভাইপো নেপোটা, 11-র পরে মালটা এসছে। ও সেবাশ্রয়ের যা কাণ্ড করেছে আমি 2 দিন পরে আপনাদের প্রেস করে জানাবো। আমি সেবাশ্রয়ে সব আমার কাছে আছে, আমি আপনাদের সব বলে দেবো। প্রায় 90 কোটি টাকা খরচ হয়েছে। ওনার ভাইপো তার দলের মাথায় থাকবেন, একটা বংশবাদী দলে নেতা ঠিক হবে বংশের পরিচয়ে, এটা তো স্বাভাবিক কথা, এতে আমাদের বলার কি আছে? ওনার দলে তো ওনার ভাইপোই মালিক হবে, ওনার দলে তো আমার ভাইপো মালিক হবে না। সুতরাং ওদের দলের রাশ কার হাতে থাকবে তাতে আমাদের কিছু যায় আসে না, কিন্তু বাংলার রাশ ওদের হাত থেকে কেড়ে নিতে হবে যাতে কিনা বাংলার হাল ফেলে। এটাই আমাদের লড়াই, তার বাইরে আমাদের এই নিয়ে আগ্রহ নেই আমাদের কোনো। অনির্বাণ, কালও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছিল আগামীকে মানতে হলো। কুণাল ঘোষ আজ বলছেন যে বা যারা আলাদাভাবে আমরা অভিষেকের সেনা, আমরা দ্বাদশ সেনা, তারা মনে রাখবেন, এইসব বলছেন তারা মনে রাখবেন নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দল এবং সিম্বলটা সবার ওপর। একটা টানাপোড়েন চলছে নাকি?
দেখুন, টানাপোড়েন ফেসবুক পোস্টের মাধ্যমে চললেও চলতে পারে, কিন্তু বাস্তবটা হলো যে মিটিংয়ের পরেই জল্পনাগুলি এত শুরু হলো, সেই মিটিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়টা ছিল ভুয়ো ভোটার ধরার জন্য সংগঠনকে একটি নতুনভাবে নতুন আঙ্গিকে সাজানো। এইটা নিয়ে খুব একটা আলোচনা আমি শুনছি না, কিন্তু আপনাকে এইটুকু বলতে পারি অভিষেকবাবু 19-এ বিজেপির খুব ভালো রেজাল্টের পর যেভাবে সংগঠনের হাল ধরেছিলেন তার সরাসরি ফলাফল যেমন আমরা 2021-এ দেখেছিলাম, একইভাবে 2026-এ প্রায় 1-1.5 বছর আগে এই ভুয়ো ভোটার ইস্যুতে যেভাবে সংগঠনের রাজ তিনি ধরলেন, তার মতো করে তার এখতিয়ারের মধ্যে যেটুকু পড়ে সেটা যেভাবে ধরলেন। তুমি বলছো রাজ ধরলেন, মানে রাজ তার হাতে ছিল না? না, এই ভুয়ো ভোটার ইস্যুতে বলছি, স্পেসিফিক ভুয়ো ভোটার ইস্যুতে সংগঠনকে নতুনভাবে কিন্তু একটি ছাঁচে তিনি ফেলেছেন। এবং গোটাটা একটা জিনিস জানবেন, দেখুন এটা আমরা সবাই জানি, তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় সবার উপরে, মানে এটা নিয়ে মানে আলাদা করে বিতর্ক আলোচনার কি জায়গা অভিষেকবাবু কোনো কাজ করছেন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কি না জানেন না, অনুমতি নেননি, এইভাবে করছেন বলে আমরা একদম 100% তোমার সঙ্গে আমি একমত, মানে এটাই তো স্বাভাবিক। আমি বলছি, কিন্তু আমার প্রশ্নটা শুভময়দা, যে কুণাল ঘোষ বলেছিলেন 200 পাতার একটা উপন্যাস 151 পাতা থেকে পড়া শুরু করলে পুরোটা জানা বোঝার ক্ষেত্রে অসম্পূর্ণতা থেকে যায়। এই ছবির পাশে রাখুন সুব্রত বক্সী, সব থেকে পুরনো এবং টানাপোড়েনহীন, যাকে মানে কেউ চ্যালেঞ্জই করেন না, তিনি এতটা ঊর্ধ্বে আছেন তৃণমূল কংগ্রেসে। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তার বক্তৃতার আগে বলছেন আমাদের সবার নেতা। কোথাও একটা নিঃশব্দে নাটকীয় পট পরিবর্তন হয়েছে, যেটা শুধুমাত্র রাজনীতিতেই এত দ্রুত সম্ভব। পট পরিবর্তনটা একেবারে পরিষ্কার একটাই জায়গায়, সেটা হচ্ছে রাজনীতির মধ্যে কর্পোরেটাইজেশন কতটা ঢুকবে। সেই কারণেই আইপ্যাক থেকে প্যাক হয়ে আবার আইপ্যাক, অর্থাৎ অঙ্ক কষতে হবে, অঙ্ক কষার জন্য অনেক লোক লাগবে। যারা শুধুমাত্র রাজনীতি করেন তারা আজকাল তো সবাই সমাজসেবক থেকে রাজনীতি হন, খুব পরিশ্রম করে প্রোগ্রামিং শিখে স্ট্যাটিস্টিক্স শিখে রাজনীতিতে যান না, তাদেরকে পয়সা দিয়ে রাখতে হবে। উনি উত্তরাধিকারী, এবং একই সাথে আপনাকে বলতে চাই শুভেন্দু অধিকারীর মতন নেতাকে চলে যেতে হয়েছিল উত্তরাধিকারীর প্রশ্নে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় শুধু অভিষেককে এই বার্তাটা দিয়েছেন যে ভাই তুমি এত তাড়াহুড়া করো না, তুমি একটু ওয়েট করো, আমার উত্তরাধিকারী তো তুমি হবে। আমরা মুলায়ম সিং এর পার্টি, লালু প্রসাদের পার্টি এগুলো দেখেছি, তারপরে ডিএমকে এর করুণানিধির পার্টিও দেখেছি। এই ফ্যামিলি ওরিয়েন্টেড যে পলিটিক্যাল পার্টিগুলো হয় তাদের জেনারেশন শিফটের সময় এরকম একটা এটা হওয়া স্বাভাবিক। আর অভিযোগ এতক্ষণ ধরে ইস্যুগুলো শুনতাম, দেখো তৃণমূল নেতারা না আপনারা লিকুইডের মতো, যে পাত্র রাখবে সেই পাত্রের মতো হয়ে যায়। কোনো সময় মমতা পন্থী, কোনো সময় অভিষেক পন্থী। আমার 2014 একটা ঘটনা মনে পড়ছে, আমি দিল্লিতে ছিলাম একটা প্রফেশনাল কাজে, সেখানে তৃণমূলের প্রার্থী ডিক্লেয়ার হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এবার একজন প্রার্থীর নাম নেব যে ছোটবেলা থেকে তৃণমূলটা করে, পতাকা নিয়ে কাঁধে ঘুরতো, বলতো আমার পিসিকে তোমরা মারলো কেন, জবাব দাও জবাব দাও। সে নেতা, আচ্ছা সে কোনোদিন তো বুথের কাজটা করেনি। আমার তো মনে হয় পাশে অনির্বাণ আছে, অনির্বাণ অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে বেশি যোগ্য যে বুথের কাজটা দেখতে পারবে। মাছ সব পাখি খায়, মাছ সব পাখি খায়, দোষ হয় মাছ চাঙা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ সফরে যাচ্ছেন মুখ্য সচিবও। এই পরিস্থিতিতে দলীয় কাজকর্ম দেখভালের পাশাপাশি রাজ্য প্রশাসনের দৈনন্দিন কাজকর্ম পরিচালনার জন্য মন্ত্রীদের পৃথক টাস্কফোর্স গঠন করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 4-5 জন আমাদের অ্যাবসেন্সে তারা নবান্নে বসবে এবং এই অফিসারদের সাথে যোগাযোগ রেখে কাজ করবে, এবং যদি কোনো প্রবলেম হয় তারা আমাদের সাথে কোঅর্ডিনেশন করবে নিজেরা সিদ্ধান্ত না নিয়ে। তার মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, সুজিত বোস, অরূপ বিশ্বাস এবং ফিরাদ হাকিম, এই 5 জনের ওপরেও একটা টাস্কফোর্স জিওএম তৈরি করে দিয়ে গেলাম, যারা আমাদের সাথে যোগাযোগ রেখে, অফিসারদের সাথে যোগাযোগ রেখে নবান্নে কন্টিনিউয়াস বসে কাজকর্ম করবে। ক্যাবিনেটের যারা সিনিয়র মোস্ট থাকেন তাদের উপরই দায়িত্ব দিয়ে যাওয়া হয়, অন্তত একজনের উপরে দায়িত্ব থাকে। তা আমরা ভেবেছিলাম মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ যিনি দাওয়াতে ইসলামের আহ্বান জানিয়েছিলেন তাকে হয়তো দায়িত্ব দেবে, বা যিনি ওই মন্ত্রকের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ, মানুষের অন্তিম যাত্রায় যিনি সবসময় অত্যন্ত নিষ্ঠার সঙ্গে শরিক হন, তাকে দায়িত্বটা দেবে। তারা কেউই পেলেন না। 5 সদস্যের একটা টিম সরকার চালাবে। আসলে সরকার চলছে না, সরকার চলছে বাইরে থেকে, সমান্তরাল প্রশাসন চলছে, কে চালাচ্ছে সকলের জানা। কত টাস্কফোর্স দেখেছি, যখন সবজির দাম, জিনিসপত্রের দাম বেড়েছে তখন তিনি টাস্কফোর্স করেছিলেন, কোথায় গেল? সে উড়ে গেল। আলু চাষে এখন আলুর দাম পাচ্ছে না, টাস্কফোর্স কোথায় গেল? উড়ে গেল। আর কাকে নিয়ে টাস্কফোর্স করছেন? আমরা জানতাম স্কুলে এরকম হতো, সবচেয়ে বদমাইশ ছেলেটাকে মনিটর করে দিলে শান্তি থাকবে, যাকে জেলে যাওয়ার কথা তাকে টাস্কফোর্স করছে, তাহলে কি হবে?
মুখ্যমন্ত্রী যাচ্ছেন বিদেশ সফরে। এদিকে আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে রাজ্যজোড়া আন্দোলনের অন্যতম মুখ, যাকে তলব করেছিল লালবাজার, সেই চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে এবার বদলি হয়ে বর্ধমান থেকে যেতে হবে দার্জিলিংয়ে। শির দ্বারা সোজা করে মাথা উঁচু করে কথা বলা, চোখে চোখ রেখে প্রশ্ন করবার স্বীকৃতি এবং পুরস্কার হিসেবে দেখছি। 21 বছরের চাকরি জীবনে 14 বার বদলি, একই পদে বদলি 5 বার। তৃণমূলের জমানায় 8ম বদলি। সুবর্ণ গোস্বামী বর্তমানে পূর্ব বর্ধমানের উপমুখ্য স্বাস্থ্য আধিকারিকের পদে ছিলেন। এই পদ থেকে তাকে বদলি করা হলো দার্জিলিংয়ের টিবি হাসপাতালের সুপার পদে। এই বদলিতে পদাবনতি হয়েছে বলে দাবি করেছেন সুবর্ণ গোস্বামী। আমরা যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, যারা বিচারের দাবিতে পথে নামি, যারা থ্রেট কালচারের বিরুদ্ধে কথা বলি, তাদেরই বারবার বদলি হতে হচ্ছে। আমাকে বদলি করা হলো দার্জিলিংয়ের এমন একটি হাসপাতালে, একটা 50 বেডের টিবি স্যানাটোরিয়াম, যেখানে রোগী প্রায় থাকে না বললেই চলে, এবং সেই পোস্টটি হচ্ছে আমার থেকে লোয়ার র্যাঙ্কের একটি পোস্ট। আরজিকর আন্দোলনের সময় বারবার রাজ্য সরকার, স্বাস্থ্য প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন সুবর্ণ গোস্বামী। মিছিল, মিটিং, আন্দোলনে একেবারে সামনের সারিতে থেকেছেন। নিহত তরুণী চিকিৎসকের মা বাবার পাশে দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগও করেছেন। বলছেন তার মা যে হচ্ছে যে পুলিশের একজন পদাধিকারী, তিনি এসে ওনাদেরকে নাকি টাকা পয়সা অফার করেছিলেন, যেটা শুনে আমরা তাজ্জব বনে গেলাম যে সত্যি যদি ধামাচাপা দেবার না থাকে তাহলে হচ্ছে যে টাকা পয়সা অফার পুলিশ হবে, সেটা ওনার মিতার মা বলেছেন আমাদের। যেটা হচ্ছে ওনার কাছ থেকে আমরা প্রথম শুনলাম যে কোনো এক উচ্চপদস্থ পুলিশ অফিসার, তিনি নাকি এরকম ওই সময়, তখন মিতার সৎকারও হয়নি, সেই সময়টাতে নাকি ওনাকে ডেকে ওনাদের অফার করা হয়েছে। এহেন প্রতিবাদী চিকিৎসককে বর্ধমান থেকে দার্জিলিংয়ে বদলির সরকারি সিদ্ধান্ত ঘিরে ক্ষোভে ফেটে পড়েছেন চিকিৎসকদের একাংশ। ক্ষুব্ধ নিহত চিকিৎসকের মা বাবাও। ভয় পেয়ে গেছে যদি আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হয়, সেই জন্য আগেই আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য এই ঘটনাটা ঘটে। এতে আর আন্দোলন আরো যতই সমস্ত জিনিস করবে তত আরো আন্দোলন বাড়বে। এই যে ডক্টর গোস্বামীর বদলিও হলো, এটা প্রতিহিংসা ছাড়া অন্য কিছু আমাদের মনে হচ্ছে না। সরকারকে কিন্তু জবাব দিতে হবে যে কেন এই বদলি তারা করলেন, কেন এই একটি ব্যক্তিকে বেছে বেছে তারা বদলি করলেন। যত ভয় দেখাবেন তত জমায়েত বাড়বে। বদলির পরও প্রতিবাদী চিকিৎসক সুবর্ণ গোস্বামীর মনোবল অটুট। কেউ যদি মনে করে থাকেন যে এই বদলি করে বিচারের দাবিতে যে আন্দোলন, অনাচারের বিরুদ্ধে যে আন্দোলন, অবিচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে যে আন্দোলন, তা দুর্বল হবে, তাহলে ভুল ভাবছেন তারা। ট্রান্সফার, রুটিন ট্রান্সফার, এখন যে কোনো ট্রান্সফার হলেই সেটা উদ্দেশ্য প্রণোদিত এবং উস্কানিমূলক, এটা ঠিক নয়। মানুষ আছে, মানুষ সব দেখছে। ডাক্তারদের আন্দোলনের জন্য কতগুলো মানুষ ট্রিটমেন্ট না পেয়ে মারা গেছে এবং কত মানুষ ফিরে গেছে, সেই দিকটা যদি পর্যালোচনা করা হয় তাহলে একটা এনসাইক্লোপিডিয়া হয়ে যাবে। স্বাস্থ্য ভবন সূত্রে অবশ্য দাবি করা হচ্ছে এটা রুটিন ট্রান্সফার। ওই চিকিৎসক প্রশাসনিক পদে ছিলেন, প্রশাসনিক পদেই তাকে বদলি করা হয়েছে। ঘটনার প্রতিবাদে এই দিন স্বাস্থ্য ভবনে অভিযানের ডাক দেয় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। এবিপি আনন্দ। দেখুন, কিছুক্ষণের জন্য না রাজনীতি আপাতত সরিয়ে রাখুন, শুধু ভাবুন এভাবেও ফিরে আসা যায়। কালকে আমার মতো পৃথিবীর অসংখ্য কোটি কোটি মানুষ যারা নানা স্ক্রিনে চোখ রেখে গোটা রাত জেগেছিল, প্রত্যেকের চোখে জল এসেছে সেই মুহূর্তে। একেবারে স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা, নিখুঁতভাবে একটা ভবিষ্যৎবাণী, এমনকি সময় যেটা নাসার তরফ থেকে দেয়া হয়েছিল সেটা অবধি হুবহু মিলে গেল। আমি বলছি এই সাফল্য আমাদের পৃথিবীর বিজ্ঞান চর্চাকে, মহাকাশ চর্চাকে কত দূর এগিয়ে নিতে যায়, আমি সেই প্রশ্নে আসব। কিন্তু যে অসাধারণ দৃশ্যাবলীর আমরা রাত জেগে সাক্ষী হলাম, যারা মিস করেছেন আর একবার তাদের জন্য পরের প্রতিবেদনে দেখাবো। নীল আকাশের ক্যানভাসে এক টুকরো সাদা মেঘ, আস্তে আস্তে সেই মেঘ যেন বদলে গেল প্যারাসুটে। প্যারাসুট নাকি জেলিফিশ নাকি মাশরুম, এক একটা উৎকণ্ঠার মুহূর্ত। ভারতীয় সময় তখন রাত 3:27। সব সংশয় কাটিয়ে 4টি প্যারাসুটে ভর করে ড্রাগনযান নেমে এলো সমুদ্রের বুকে। অবসান হলো সব উৎকণ্ঠার, কেটে গেল যাবতীয় শঙ্কা। 9 মাসের বন্দিদশা কাটিয়ে পৃথিবীতে ফিরলেন সুনিতা উইলিয়ামসরা। উচ্ছ্বসিত নাসা, উৎসবে মাতল গোটা বিশ্ব।
নাসার তরফে জানানো হয়েছে তাদের পুরো টিম সমন্বয় বজায় রেখে ভালোভাবে কাজ করেছে। মিশনের প্রতিটি ধাপ সময় মেনে শেষ হয়েছে। গোটা টিমের জন্য নাসা গর্বিত। সফল অবতরণের জন্য দলের সবাই খুশি। মিশন পুরোপুরি সফল, সবকিছু পরিকল্পনা মাফিক হয়েছে। মিশনের জন্য ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সকেও ধন্যবাদ জানানো হয়েছে নাসার তরফে। 2024-এর 5ই জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস ও তার সঙ্গী নভশ্চর বুচ উইলমোর। যে মহাকাশযানে চড়ে গিয়েছিলেন সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় এলোমেলো হয়ে যায় সব হিসেব, সব পরিকল্পনা। গিয়েছিলেন 8 দিনের জন্য। মহাকাশ থেকে সুনিতারা পৃথিবীতে ফিরলেন 286 দিন মহাকাশে কাটিয়ে। বুধবার ভোর রাতে আমেরিকার ফ্লোরিডা উপকূলে অতলান্তিক সাগরে সেফ ল্যান্ড করে ইলন মাস্কের স্পেস এক্সের ড্রাগন যান। পৃথিবীতে ফেরার পর সুনিতাদের প্রথমেই স্বাগত জানায় ডলফিনেরা। সমুদ্রের বুকে ভাসমান স্পেস এক্সের মহাকাশযানের চারপাশে ঘুরে বেড়াতে দেখা যায় কয়েকটি ডলফিনকে। সমুদ্রে নামার পর দড়ি বেঁধে হাইড্রোলিক আর্মের সাহায্যে মার্কিন নৌবাহিনীর জাহাজে তোলা হয় ড্রাগন ক্যাপসুল। জাহাজে খোলা হয় ক্যাপসুলের হ্যাচ। বিশেষ চেয়ারে ক্যাপসুল থেকে প্রথমে বের করা হয় নভশ্চর নিক হেগকে। এরপর বের করা হয় আলেকজান্ডার গর্ভুনভ, সুনিতা উইলিয়ামস এবং সুনিতার মহাকাশ সহচর বুচ উইলমোরকে। অবতরণের কিছুক্ষণ পরেই ঝলমলে নীল পোশাকে নাসার জনসন স্পেস সেন্টারে দেখা যায় সুনিতাদের। জনসন স্পেস সেন্টারে তারা এবার নজরাধীন থাকবেন। সুতরাং সুনিতা উইলিয়ামস একটা যুদ্ধ জিতেছেন, ফিরে এসেছেন, কিন্তু আরেকটা যুদ্ধ তার সামনে রয়েছে, তার নিজেকে শারীরিক এবং মানসিকভাবে শক্ত করে তুলতে, পৃথিবীতে যাতে স্বাভাবিকভাবে বেঁচে থাকা যায়। প্রগাঢ়ভাবে টেক কেয়ার করা হয়েছিল, যার জন্য সেফলি আজকে সুনিতা উইলিয়ামস এবং বাকি 3 জন ক্রু মেম্বার খুব সাফল্যের সঙ্গে এবং সুষ্ঠুভাবে পৃথিবীর মাটিতে নেমে এসেছেন। মহাকাশ থেকে সুনিতাদের সফল প্রত্যাবর্তনের পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, ওয়েলকাম ব্যাক সুনিতা উইলিয়ামস, পৃথিবীতে আপনার নিরাপদে প্রত্যাবর্তন স্মরণীয় কীর্তি। অ্যাকচুয়ালি অবশ্যই এনথুসিয়াজম বেড়েছে। ভারতীয় বংশোদ্ভূত যদি করতে পারে তাহলে ভারতীয়রা অবশ্যই করতে পারবে। এবার ভারতবর্ষ নিজের স্পেস স্টেশন করতে হবে, তার জন্য আস্তে আস্তে মডিউলার পদ্ধতিতে তাকে সাইজে বড় করতে হবে এবং এই মডিউলার পদ্ধতির জন্য ভারতকে ডকিংটা শিখতে হবে। বুধবার ভোরে সুনিতাদের অবতরণের পর হোয়াইট হাউস সমাজ মাধ্যমে পোস্ট করে বলে, কথা দেওয়া হয়েছিল, কথা রাখা হলো। মহাকাশে 9 মাস ধরে আটকে থাকা নভশ্চরদের উদ্ধার করবেন বলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তারা নিরাপদে আমেরিকার উপসাগরে নামলেন। মাস্ক, স্পেস এক্স এবং নাসাকে ধন্যবাদ। কৃষ্ণেন্দু অধিকারী ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, শুরুতেই আপনাদের বলেছিলাম যে আজ থেকে 1 যুগ আগে সুনিতা উইলিয়ামস এবিপি আনন্দকে একটা দীর্ঘ, একান্ত এবং অত্যন্ত আন্তরিক সাক্ষাৎকার দিয়েছিলেন। তাতে আমরা প্রশ্ন করেছিলাম যে মহাকাশে যাওয়ার সময় সত্যি সত্যি তিনি কি ওই ভগবদ্গীতা বা প্যাকেটে করে সামোসা বা সিঙ্গারা নিয়ে যান? তিনি একেবারে সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছিলেন এবং বারবার বলেছিলেন যে পরের প্রজন্মকে, বাচ্চাদের অনুপ্রাণিত করতে সুনিতা উইলিয়ামস ঠিক কতটা আগ্রহী এবং সেই লক্ষ্যে ঠিক কীভাবে কাজ করেন তিনি। নানা ছোট্ট ছোট্ট অংশ এই আলোচনার মাঝে আমি রাখবো এই দীর্ঘ সাক্ষাৎকারে। প্রথম অংশ। Those are things that are special to me, gifts from my father and things that, that I would miss when I was back at home on Earth. And they also connect to people. Of course, they connect to people who are here in India. And one of the reasons that I like to connect to people is to emphasize to the kids here in this country that I'm just like them. They're just like me. If they want to be able to be an astronaut or a scientist, they can do that. The world is open to them. And that's part of the reason I do those types of things, just to connect to people and show them that I'm just like them. Astronauts are not so special. I was a little kid with really long hair at one point in time, and that was the biggest thing in my life. এই সাক্ষাৎকারেই বলেছিলেন যে মনের দিক থেকে আজও সুনিতা উইলিয়ামস বোধহয় একটা ছোট্ট শিশুই রয়ে গেছেন, অথবা নিজের মধ্যে সেই শিশুটাকে বাঁচিয়ে রেখেছেন তিনি আজীবন। আমি ডক্টর দেবীপ্রসাদ দুয়ারির কাছে যাব। ডক্টর দুয়ারি, প্রথমে জানতে চাইব আপনার কাছে যে বিজ্ঞানের পক্ষে তো অবতরণ নয়, তো উত্তরণ, যে ভারতবর্ষ এবং পৃথিবী এই ঐতিহাসিক মহাকাশ গবেষণার ক্ষেত্রে যে উত্তরণটা হলো, সেইটাকে আপনি কিভাবে দেখছেন? মানে 2025-এর মার্চ মাসে আমরা গত রাতে যেটা দেখলাম, সেই অবতরণের হাত ধরে আসলে আমরা ঠিক কতটা এগোলাম? আপনি খুব সুন্দরভাবে ব্যাপারটা বললেন।
যে 3:27 আজকে সকালবেলা বা মাঝরাত্রি বলা যেতে পারে যখন নেমে এলো, সবাই খুব উৎসাহিত হয়েছে, আনন্দিত হয়েছে। তারপরে সুনিতা উইলিয়ামস, নাসা, আমেরিকা প্রত্যেককে সবাই অভিনন্দন জানিয়েছেন। কিন্তু এবারে আসা যাক সুনিতা উইলিয়ামস কি করেছেন। হ্যাঁ, তিনি তার শারীরিক সক্ষমতা, মানসিক সক্ষমতা যে প্রমাণ করেছেন সেটা আমরা দেখতে পেলাম ছবির মাধ্যমেই। এবং 4 ঘন্টা পরে যখন জনসন স্পেস সেন্টারে যাওয়া হলো, তিনি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়েই সেখানকার যিনি অধিকর্তা তার সঙ্গে কথা বললেন, হাত মেলালেন। কিন্তু তার থেকেও বড় জিনিস যেটা হলো দুটো, এক হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তি তারা কোথায় নিয়ে যেতে পেরেছেন। এই যে ফিরে আসার যে পারদর্শিকতা বা নিপুণভাবে, সঠিকভাবে, সুষ্ঠুভাবে ফিরিয়ে আনা, এর থেকে কিন্তু সমস্ত মহাকাশ সংস্থা কিন্তু অনেক শিক্ষা নেবে বা শিক্ষণীয় এই ঘটনাগুলো। কোন কোন জিনিসের দিকে নজর রাখা উচিত, কি কি জিনিস গণ্ডগোল হতে পারে, সেই গণ্ডগোল যাতে না হয় তার জন্য কি করা উচিত, সেগুলো কিন্তু অনেকটা শিখতে পারলাম আমরা সবাই। সুতরাং ভবিষ্যতে অন্তত মহাকাশ যাত্রার ক্ষেত্রে এই জিনিসগুলো কাজে লাগবে বলে আমার বিশ্বাস। তার থেকেও বড় কথা যেটা আমরা জানি, প্রায় 900 ঘন্টা খরচ করে 150 এক্সপেরিমেন্ট করেছেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর আর অন্য যারা সতীর্থ যারা ছিলেন। সেখানে কিন্তু বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট হয়েছে, যেমন অ্যালগি, যাকে আমরা একেবারে সেই প্রাণের প্রথম প্রকাশ বলে বলি, সেগুলোকে কিভাবে বাড়ানো যায় যাতে অক্সিজেন তৈরি করা যেতে পারে। তারা লেটুস তৈরি করেছেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। তারা হার্টের বা হৃদয়ের কি অবস্থা হতে পারে ওই পরিস্থিতিতে তার পরীক্ষা নিরীক্ষা করেছেন। আমরা জানি যে খাবার বেশি দিন থাকলে ভিটামিন কমে যায়, সেই ভিটামিন কমে যাওয়া মহাকাশচারীদের কীভাবে প্রভাবিত করতে পারে তার উপরে তারা পরীক্ষা নিরীক্ষা করেছেন। এছাড়া একটা 3D প্রিন্টারের মাধ্যমে শরীরের নিউরোলজিক্যাল প্রবলেমগুলোকে কীভাবে আটকানোর জন্য যে যন্ত্র তৈরি করা যেতে পারে সেগুলো করেছেন। এছাড়াও তো অনেকগুলি আছে, আমি কয়েকটা বললাম। সুতরাং শুধুমাত্র মহাকাশ অভিযান না, এই সমস্ত যন্ত্র, এই সমস্ত পদ্ধতি পৃথিবীতে মানব সভ্যতার কল্যাণ সাধনেও লাগবে। এইটা হচ্ছে সবথেকে বড় কথা। আর দ্বিতীয় কথার সুরটা আপনি বেঁধে দিয়েছেন ওই ছোট্ট যে ইন্টারভিউটা দেখলাম। তিনি চেয়েছেন আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করতে। এই ঘটনাটা একটা কথা আমাদের মনে রাখতে হবে, যে ঘন্টার পর ঘন্টা আমরা আলোচনা করছি, তার মধ্যে বাদী আছে, প্রতিবাদী আছে, কেউ একটা কথা বলছেন, কেউ অন্য কথা বলছেন। আমরা ভুলে যাচ্ছি আমাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করা এই গল্প দিয়ে। সেখানে কিন্তু কোনো বিরোধ, বাকবিতণ্ডার কোনো জায়গা নেই। সেখানে কে কী বলল সেই জিনিসটাকে প্রাধান্য না দিয়ে আমার মনে হয় ভারতবর্ষ যাতে এগিয়ে যেতে পারে। কেন মনে রাখতে হবে, আমি গতকালও বলেছিলাম, আমরা যতই ভারতকে ছোট করি বিজ্ঞান এবং প্রযুক্তির দিক থেকে, হয়তো কোনো কারণে কেউ করে ফেলেন, আমরা ভুলে যাব না যে পৃথিবীর প্রথম 5টা দেশের মধ্যে চলে এসছে অন্তত মহাকাশ বিজ্ঞানে ভারত। মাত্র 4টে দেশের মধ্যে সে চাঁদের বুকে ল্যান্ডিং করিয়েছে বিক্রম এবং প্রজ্ঞানকে। সুতরাং সেই জিনিসগুলো আমরা অনেকেই জানি না। আমরা যেমন জানি না যে স্প্যাডেক্স মিশন জানুয়ারি মাসে ডকিং আনডকিং করা হয়েছে, যেটার কথা একজন বিজ্ঞানী বলছিলেন। আমরা জানি না যে হ্যাপস বলে হাই অল্টিটিউড সিউডো স্যাটেলাইটস, যেটা গত বছর সেটাকে পরীক্ষা করা হয়েছে, যেটা 3.5 মাস আকাশে ঘুরে থাকতে পারে। সুতরাং এই এক একটা জিনিস ইসরো যে কীভাবে এগিয়ে চলেছে সুনিপুণভাবে মনে রাখতে হবে। ইসরো 1969 সালে তৈরি হয়েছিল, কিন্তু তখনকার যে ভারতবর্ষ ছিল, তার অর্থনৈতিক, তার প্রযুক্তিগত যে ক্ষমতা ছিল, সেটা কিন্তু সত্যি সেরকম ছিল না। একদম। অর্থাৎ সুনিতা উইলিয়ামসরা নেমেছেন আমাদের কিন্তু উত্তরণের জায়গাটা আরও 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 মসৃণ হোক। আমি এইখানে একটা অদ্ভুত সিচুয়েশনের মধ্যে সুনিতা উইলিয়ামসরা আটকে পড়েছিলেন, যে থাকার কথা ছিল 8 দিন, থেকে গেলেন 286 দিন। ঠিক কিভাবে এই দীর্ঘ এবং কখনো কখনো আশার আলোহীন সময়টা কাটাতেন তারা, আমি পরের প্রতিবেদনে সেইটা দেখাবো, তারপর আবার আলোচনায় ফিরবো। দেখুন। And splashdown, Crew 9 back on Earth. মহাকাশে মহাগাথা রচনা করে পৃথিবীতে ফিরেছেন ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস ও তার সঙ্গীরা। মহাকাশ কন্যার প্রত্যাবর্তনে দেশ জুড়ে এখনো উচ্ছ্বাসের আবহ। কারণ মহাশূন্যে 286 দিন আটকে থাকা মুখের কথা নয়, বরং মারাত্মক কঠিন চ্যালেঞ্জ। কিন্তু এই মহাকাশচারীরা তাকে কঠিন মনে হতে দেননি। মুখে মুখে যে প্রশ্নটা ফিরছে তা হলো, এতদিন মহাকাশে কি খেয়ে কাটালেন সুনিতারা?
তারা 3 মাসের মতো প্যাকেট করা খাবার, ফল এবং শাকসবজি নিয়ে গিয়েছিলেন। তারপর থেকে শুকনো পুষ্টিকর খাবারই ছিল তাদের ভরসা। তাতে অবশ্য বৈচিত্র্যের অভাব ছিল না। সিরিয়াল, পিৎজা, স্পিনাচ, রোস্ট চিকেন, টুনা সবই ছিল স্পেস স্টেশনে। একটি পুরনো ভিডিওতে সুনিতাই ঘুরে দেখিয়েছিলেন স্পেস স্টেশনের খাবারের ভাঁড়ার কেমন হয়। Here's a pretty cool place. This is sort of like in your house where everybody meets in the morning. After you wash your face, brush your teeth, you want to find something for breakfast. And this is our kitchen. You might notice there's all sorts of foods here. It's like opening the refrigerator. You got all your different stuff that you want to have: drinks, meats, eggs, vegetables, cereals, bread, snacks. And that's a good place. That's where you find all the candy. Side dishes, and then some little power bars just in case. So we have all this type of food. Some of it is dehydrated, and so we have to hydrate it. মহাকাশের স্যুপ, স্টুয়ের মতো ডিহাইড্রেটেড খাবারগুলোকে জল দিয়ে হাইড্রেটেড করা হতো। কানাডিয়ান স্পেস এজেন্সির একটি ভিডিওতে তাও দেখিয়েছিলেন এক মহাকাশচারী। To prepare the spinach, you just attach it to the water distributor, choose the right quantity, and push the button. It's spinach ready to eat. এবার প্রশ্ন আসতে পারে, মহাকাশে এত জল আসবে কোথা থেকে? আন্তর্জাতিক স্পেস স্টেশনে মহাকাশচারীদের প্রস্রাব এবং ঘামই বিশুদ্ধ করে পুনর্ব্যবহারযোগ্য করা হয়। একঘেয়েমি কাটাতে মহাকাশচারীরা বাড়ি থেকে পছন্দের খাবার নিয়ে যান। সেই সঙ্গে বিভিন্ন দেশ থেকে আসা মহাকাশচারীদের সঙ্গে থাকা বিভিন্ন রকম খাবারও থাকে। নাসার একটি পুরনো ভিডিওতে তাও দেখিয়েছিলেন সুনিতা উইলিয়ামস। Some of it is already made, and then all we have to do is heat it up. Not only is this food made in the US, but we also have food here from Japan. We've got Russian food. As you can see, all these red containers are filled with food that's from Russia. And then we get some of our specialty stuff, some things that we like, some of our favorite stuff that your family can send up. You have a lot of food up here, no problems. 2024-এর 5ই জুন 8 দিনের জন্য মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সুনিতারা। 5 মাস পর নভেম্বরে নাসা শেয়ার করা ভিডিওতে সুনিতারা মহাকাশ থেকে বার্তা দেন, আমরা ভালো আছি, সুস্থ আছি, কেউ বেশি চিন্তা করবেন না। এমনকি মহাকাশের স্পেস স্টেশন থেকে আমেরিকার নির্বাচনে অবধি অংশগ্রহণ করেন তারা। আন্তর্জাতিক স্পেস স্টেশনে সান্টা টুপি পরে ক্রিসমাসও পালন করেছিলেন তারা। আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ইন্টারনেট কলের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখেছিলেন সুনিতা উইলিয়ামস ও তার সঙ্গীরা। এভাবেই কেটেছে 9টা মাস। সাহস আর ধৈর্যে ভর করে মহাশূন্যের লড়াইয়ে জিতে ফিরে এসেছেন তারা। এবিপি আনন্দ। 2013 সালে সুনিতা উইলিয়ামসকে ওই একান্ত সাক্ষাৎকারে আমরা জিজ্ঞেস করি যে একাধিকবার তো তিনি মহাকাশে গেছেন, তো কোন মহাকাশ অভিযানটা তার কাছে স্মরণীয়, কি বলেছিলেন তিনি, দেখাবো। My first time going to space is the first time. That's like the best. So, but this last time I went to space was just spectacular. I had the opportunity to work with a very international crew as with a Japanese astronaut and a Russian cosmonaut. I was the backup for a Dutch astronaut, and my backup was a Canadian astronaut. So there was all of our agencies essentially working together, and how could you say that's bad? So I can't really answer your question. All of the space missions, the 2 space missions I went on, were both spectacular. আমি এরপর ইসরোর প্রাক্তন গ্রুপ ডিরেক্টর অরুন্ধিতা মিশ্রর কাছে যাব। আমি জানতে চাইবো যে কালকে আমরা সবাই যখন অপেক্ষা করছি যে ঠিক ওই ভারতীয় সময় 3:27 নাসার যেটা ঘোষণা ছিল, ঠিক সেই সময় নিরাপদে নির্বিঘ্নে মর্তভূমিতে সুনিতারা নেমে এলেন। আমি বলছি এই রকম এত সহজ, এত অঙ্ক মেলানো, এত জলবত্তরলং তো বিষয়টা নয়। ঠিক কোথায় কোথায় এই নয়, তার সব থেকে বড় প্রমাণ যদি তাই হতো তাহলে 8 দিনের জন্য 286 দিন তাকে থাকতে হতো না। তো কোথায় কোথায় চ্যালেঞ্জটা ছিল এবং সেই চ্যালেঞ্জটা কিভাবে অতিক্রম করা গেছে আপনি যদি একটু এসে বলেন। নমস্কার, ধন্যবাদ আপনার প্রশ্নটার জন্য। আমি ইসরোর প্রাক্তন বৈজ্ঞানিক হিসেবে ন্যাচারালি আমার তো অত্যন্ত ভালো লেগেছে যে এইরকম একটা ঘটনা, যে 9 মাস মানে বলতে পারেন হিউম্যান বিইংয়ের গেস্টেশন পিরিয়ড আর কি, সে তারপরেও তারা এত সুন্দরভাবে একদম পুঙ্খানুপুঙ্খভাবে
তারা ল্যান্ডিং করতে পেরেছে এখানে। এখন এটার পিছনে হয়তো জিনিসটা যে একেবারে একদিনের ঘটনা নয়, গেছিলেন স্টারলাইনারের, বোয়িংয়ের স্টারলাইনারে, সেখানে কিছু গলদ দেখা যাওয়াতে তারা ফিরতে পারেননি। 8 দিনের যেটা আর কি ব্যাপার ছিল, 8 দিনের বৈজ্ঞানিক যেটা মিশন ছিল, সেইটা তারা ফিরতে পারেনি, কারণ স্টারলাইনারে তখন একটা কিছু গলদ মানে প্রপালশন সিস্টেমে দেখা যায়, সেটাতে যার জন্য হিলিয়াম লিক হচ্ছিল। সেইটা যখন প্রমাণিত হয় তখন তাদেরকে মানে হিউম্যান বিংকে নিয়ে, মানুষকে নিয়ে ফেরত আসা যায় না। তো সেইটার ক্ষেত্রে তখন নাসা থেকে বলা হলো যে এরা থেকে যাবে। তারপরেও স্টারলাইনারকে মানে ওদেরকে বলা হয়েছিল যে ওগুলো যে প্রবলেম হয় সেগুলো সব মিশনেই হয়, মানে যে কোনো ইন্টারন্যাশনালি যত স্পেস এজেন্সিজ আছে সবার মিশনেই হয়। তো সেইগুলোকে দেখবার জন্য এবং সেগুলোকে রেকটিফাই করার জন্য, আর সেটা স্টারলাইনার কিছুদিন বাদেও বলেছিল যে ওরা পাঠাতে পারে, বোয়িং পাঠাতে পারে স্টারলাইনারকে, কিন্তু আনফর্চুনেটলি নাসা সেটাতে খুশি হননি, কারণ অনেক রিগারাস অ্যানালিসিস আর এগুলো টেস্টিং হয়, তাতে হিউম্যান বিংকে ফেরত আনা যায় না। সেই কারণে এটাকে আরও পিছোতে থাকে। তারপরে স্পেস এক্সে সঙ্গে হাত মিলিয়ে, যেটা স্পেস এক্স ড্র্যাগন, মানে ড্র্যাগন নামটা পাওয়ারফুলের জন্য, যদিও ড্র্যাগন আর হিউম্যান বিং দুটোকে আমরা কোরিলেট করতে পারি না, তো সেই গিয়ে আমাদেরকে ওনাদেরকে এক্স্যাক্টলি ইটস এ বেনেভোলেন্ট ড্র্যাগন। তো সেই জন্য এটা বলবো যে এখানে সমস্ত কিছুতেই খুব অ্যাকিউরেসি, প্রিসিশন, মানে প্রতিটা জিনিস মুহূর্তের জন্য মানে এদিক ওদিক হতে পারবে না, যেটা আমাদের ইসরোর লঞ্চেও দেখেছেন যে আপনার ট্র্যাকগুলো দেখেন, সে ট্র্যাক থেকে একটু ডিভিয়েট করলে সঙ্গে সঙ্গে আমাদের এখন কন্ট্রোল সিস্টেম এত ভালো, আর প্লাস এআই বেসড সিস্টেমসও হয়ে গেছে। তো সমস্ত কিছু করে যে এই ম্যাথামেটিক্যাল প্রিসিশন, সেইটার থেকে অ্যাকচুয়ালি এই যে এগিয়ে যাওয়া, যখন তারা শিওর হলো যে টেস্টিংয়ের পরে যে এটা সাফল্যটা হলো যে এবার আমরা হিউম্যান বিংকে, মানুষকে উইলিয়ামস অ্যান্ড সুনিতা উইলিয়ামস আর বুচকে ফিরিয়ে আনা যাবে, তখনই পাঠানো হয়েছে, নইলে কিন্তু পাঠানো হতো না এই 9 মাস। এটা একটা বিরাট অপেক্ষা যদিও, কিন্তু তারাও ধৈর্য সাপেক্ষভাবে সেখানে টলারেট করেছেন, প্রচুর ধৈর্য, প্রচুর সাহসিকতা, এবং তাদের মধ্যে তো ন্যাচারালি অনেক পেশেন্সও থাকে আর ট্রেনিংও থাকে। একদম, অনেক ধন্যবাদ প্রফেসর মিশ্র। আমি বলছি দুটো শব্দ আমি তুলব, ধৈর্য এবং সাহস। আমি তার পাশাপাশি ঠিক কতটা এই বিজ্ঞানীরা নার্ভাস ছিলেন। ইলন মাস্ক একদিকে নিজে স্বীকার করছেন যে এত ঝুঁকিপূর্ণ যে তিনি নিজে নার্ভাস ছিলেন। স্প্ল্যাশ ডাউনটা যখন হলো তখন নাসার বিজ্ঞানীদের উচ্ছ্বাসটা দেখবেন ক্যামেরায়, সেটাই বোঝা যাচ্ছিল যে তারা প্রত্যেকে কতটা উদ্বেগে ছিলেন। আমি ঠিক এইখানে আবার বলছি 2013 সালে যে দীর্ঘ সাক্ষাৎকার সুনিতা উইলিয়ামসের এবিপি আনন্দের নেওয়ার সুযোগ হয়েছিল, আমরা প্রশ্ন করেছিলাম যে আপনি খেলাধুলো এত ভালোবাসেন, তো কোনো ক্রীড়াবিদকে আপনি যদি মহাকাশে নিয়ে যেতে চান তাহলে কাকে বাছবেন? কি উত্তর দিয়েছিলেন তিনি, দেখুন। Difficult to say. It depends on, like I was joking around before, you can't be too tall, you can't be too small. You have to be able to fit in the spacecraft as well as fit in the spacesuit to be able to do a spacewalk. So someone in between. I think someone who does long duration endurance type of stuff is probably best fitted for spacewalk. So maybe someone who does like swimming, running, or triathlons, that seems like a good mix, but I'm not sure. I'm sure there's a lot of great athletes out there. I had the pleasure of watching the Olympics when we were up in space, and just in awe of athletes around the world. So anybody will take anybody. Sign up and we'll see whether or not you got the right stuff. দেখুন, এর পরে যে বিষয়টাতে আসবো, আমি অন্তত বিষয়টাকে এইভাবে দেখি যে এতদিন, অর্থাৎ কাল রাত 3:30 বা ওই 3:37 পর্যন্ত বিষয়টা ছিল নাসা এবং স্পেস এক্সের চ্যালেঞ্জ। তারপর যে মুহূর্তে তার সফল অবতরণ হলো, তার এবং তার সঙ্গে যারা ছিলেন, চ্যালেঞ্জটা কিন্তু এবার চিকিৎসকদের, কারণ কত দ্রুত তার সুস্থ পুনর্বাসন হতে পারে। ঠিক এই প্রসঙ্গে ডক্টর অভিজিৎ চৌধুরীর কাছে আসবো। আমরা প্রত্যেকে ইতিমধ্যে জেনে গেছি যে প্রথম 45 দিন সেমি কোয়ারেন্টিনে থাকতে হবে হিউস্টন স্পেস সেন্টারে। তো কী ধরনের শারীরিক চ্যালেঞ্জ আছে আমরা শুনছিলাম, তার সঙ্গে যেটা আমাদের আশঙ্কিত করে সেটা হচ্ছে যে তেজস্ক্রিয় বিকিরণ, যেটা বিজ্ঞানীরা বলেন যার এড়ানো খুব মুশকিল এবং তার একটা ইম্প্যাক্ট শরীরে পড়বেই। তো এবার হোয়াট নেক্সট, অভিজিৎ দা?
সুমন, এই যখন এই বিষয়টা নিয়ে আলোচনা করছি আমার কিন্তু ভাবতেই ইচ্ছা করছে না যে ওদের কোনো ক্ষতি হতে পারে। আমরা সবাই এই মুহূর্তে স্বপ্ন দেখছি বিজ্ঞানের স্পর্ধা, বিজ্ঞান আমাদের যে জায়গায় নিয়ে গেছে। এবং আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, কালকে রাতের বেলা আপনি যে কথাটা বলছিলেন শুরুতেই, আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছিল যখন ওই অবতরণ হচ্ছিল আমিও দেখছিলাম, এবং আমার মনে হচ্ছিল যদি আরও ছোট হতে পারতাম, ফিরে যেতে পারতাম আমার বাল্যকালে, তাহলে আমি বোধহয় অপু দুর্গার ট্রেন দেখার মতন কালকের এই আনন্দটাকে ফিরে পেতে পারতাম। তো আমাদের তো সেই বয়সটা নেই, কারণ আমার মনে পড়ে খুব ছোটবেলায় রকেট দেখতাম, যখন ওই রকেট ধোঁয়া ছাড়তে ছাড়তে যেত, আর তখন আমার 4 বছর বয়স। শুনেছিলাম ভ্যালেন্তিনা তেরেস্কোভা বলে এক ভদ্রমহিলা, তিনি প্রথম মহাশূন্যে গেছিলেন এবং তিনি এখনও বেঁচে আছেন, ভ্যালেন্তিনা। আমার মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভ্যালেন্তিনা হচ্ছে সব থেকে আনন্দে থাকবেন যে আরেকজন মহিলা, এবং সেই মহিলা মহাকাশ জয় করে মাটিতে সুন্দরভাবে অবতরণ করেছেন। কাজেই এটা তো ভয়ঙ্কর আনন্দের, অসম্ভব সুন্দর। এবং আমাদের সব থেকে বেশি এখান থেকে যেটা শপথ নিতে হবে যে বিজ্ঞানের প্রিসিশনের ক্ষেত্রে যে আলোচনাটা আমরা করছিলাম, কোনো শর্টকাট নেই। আমার মনে হয় এটা সব থেকে বড় কথা। ওদের ভালো রাখার ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে চিকিৎসা বিজ্ঞানীরা, যে স্বাস্থ্য বিজ্ঞানীরা সামগ্রিকভাবে লড়াই করবেন, তারাও কিন্তু কোনো শর্টকাটের মধ্যে দিয়ে যাবেন না। এবং আমি প্রেটি শিওর যে ওনারা সেই পরিকল্পনাটা করে রেখেছেন। আবার সেটার জন্য আমরা দেখবেন ওই কতগুলো তুকতাকের উপর নির্ভর করার দিকে মাঝে মাঝে এগিয়ে থাকি, এবং অনেক গসিপ চলবে এই পৃথিবীতে যে ওনারা এই খাচ্ছেন, ওই শুচ্ছেন ইত্যাদি আর কি। তো সেই গসিপগুলোর মধ্যে না গিয়েও যেটা বলা যায় সব থেকে বড় কথা, এই যে দেখবেন আজকেই দেখছিলাম নানান গসিপ শুরু হয়ে গেছে যে ওদের রেডিয়েশন ইনডিউসড ক্যান্সার হতে পারে, ওদের এই হতে পারে, হাড় ক্ষয়ে যেতে পারে, সব তো হতে পারে। কিন্তু এত সবের মাঝখানেও সব থেকে বেশি আকাশে যাওয়ার জয়ের জায়গাটাকে আমরা দেখি না কেন? খুব স্থূল শোনাতে পারে, আমি এটা বলছি যে কত মানুষ, আমি বলছি ক্যান্সারে মারা যান, আর সুনিতা উইলিয়ামস মানে গোটা জীবনটা শুধু তিনি নন, তিনি এবং তার সহকর্মীরা বিজ্ঞানকে এবং সভ্যতাকে দান করে দিয়ে গেলেন। এ দুটোর কোনো তুলনা হয় না। অ্যাবসলিউটলি। আজকে দাঁড়িয়ে আমার মনে হয় ওরা ভালো হয়ে উঠবেই, এবং চিকিৎসা বিজ্ঞানীরা, স্বাস্থ্য বিজ্ঞানীরা সেই জায়গাটাকে তৈরি করে নিতে পারবেন। এর আগেও অনেক প্রমাণ আছে। আমাদের সব থেকে বেশি যেটা আজকে শিক্ষা নিতে হবে সেটা হচ্ছে আমরা এর থেকে কত স্বপ্ন দেখার জায়গায় যেতে পারি। বিজ্ঞানের দুটো জিনিস আছে আমার মনে হয়, মহাকাশ বিজ্ঞান আর আমরা যে বিজ্ঞানের চর্চা করি চিকিৎসা বিজ্ঞান, এই দুটোর সাফল্য না মানুষকে সব থেকে বেশি এগিয়ে দেয়। মানুষ হঠাৎ আলোড়িত হয়ে ওঠে, কারণ আমরা সাধারণভাবে তো ঘুমাই, আমরা বাঙালি ভারতীয়রা তো আরো বেশি ঘুমাই, এবং এখনো তো ঘুমিয়েই আছি। এবং তার মাঝখানে দাঁড়িয়ে, যার ফলে দাঁড়িয়ে কোথাও যেন একটা মনে হচ্ছে যে আজকের দিনে ওই দুঃখের কথাটা ভাববই না, বরঞ্চ স্বপ্ন দেখি যে একজন ভারতীয় জিন বয়ে বেড়াচ্ছেন এরকম ব্যক্তি, আমি আবারও বলছি ভারতীয় জিন বয়ে বেড়াচ্ছেন এরকম ব্যক্তি, তিনি আজকে দাঁড়িয়ে মহাশূন্যে যেতে পেরেছেন। আমরাও ওর সঙ্গে টেরেস্ট্রিয়াল ডায়ালগের মধ্যে দিয়ে বাঙালি জাতি, ভারতীয় জাতিটাকে ওই স্বপ্ন দেখার জায়গায় নিয়ে যেতে পারবো। একজন বাঙালি এবং বাংলায় কাজ করা মানুষ হিসাবে আমি বারবার বলছি, এই মুহূর্তে আমার মনে হয় আমরা বড় বেশি ক্ষুদ্রত্বের সাধনা করছি। আজকে যদি সুনিতা উইলিয়ামসের এই ফিরে আসা, এবং কি অসম্ভব রেজিলিয়েন্স লাগে, ওই রকমভাবে আমি গেছি মহাশূন্যে 8 দিনের জন্যে, 9 দিনের জন্যে, তারপর আমি কবে ফিরবো সেটা জানি না, ফিরবো কেমনভাবে জানি না, ট্রাম্প আর বাইডেন মারপিট করছে, কে জিতলো বলে তার উপর আমাকে লড়াই করতে হবে, আমার তার অপেক্ষা করতে হবে, এই সব হিসেব নিকেশ ভুলে গিয়ে আমার কবে ফিরবো না জেনে আমাকে থাকতে, আমরা দেখবেন লিফটের মধ্যে আটকে গেলে আমাদের বুক ধড়ফড় করতে শুরু করে, ঘাম ঝরতে শুরু করে, আর সেখানে দাঁড়িয়ে এইরকম এই অনিশ্চয়তা, এই যে পার্সোনালিটি, আমার কাছে সব থেকে বড় হচ্ছে এন্ডিওরেন্স, রেজিলিয়েন্স অফ দ্য পার্সোনালিটি, এবং বিজ্ঞানকে কোথায় এগিয়ে নিয়ে গেছে। আজকে বাচ্চাগুলোকে আমাদের শিক্ষা দিতে হবে। একজন বাঙালি হিসাবে আবারও বলছি, আমার বারবার মনে হচ্ছে ভারতীয় হিসাবে যে আমরা ওই মহাশূন্যের দিকে তাকাই, আমরা ভাবতে শুরু করি ভারতীয়, এবং আবারও বলছি ক্ষুদ্র, যেহেতু আমরা একটা বাংলার বৃত্তে আলোচনা করতে শুরু করছি, আমরা বাংলাটাকে ওই রকমভাবে স্বপ্ন দেখাতে পারবো, যেভাবেই হোক আমরা ভাবতে ভুলে যাচ্ছি। আমাদের যতগুলো ভালো ছেলেপুলে না, সব ছেলেপুলগুলো 12 ক্লাস পাস করার পর এদিক ওদিক ছড়িয়ে পড়ছে, আর যারা ওই ন্যাসাতে প্রচুর বাঙালি আছে আজকে দাঁড়িয়ে, আই এম প্রেটি শিওর যে এই
শো দেখছেন আমেরিকাতে বসে অনেকে, আমি প্রত্যেককে বলবো যে কোথায় যেন বাংলাটাকে আমরা এমন একটা ডিশ বানিয়ে ফেলেছি যেখানে ওই যারা বাইরের দেশগুলোতে আছেন তারা ফেরার প্রেরণা পাচ্ছেন না। আজকে আমাদের কাছে শিক্ষা, এর থেকে কি প্রেরণা নেব? প্রেরণা এটাই, সেটা হচ্ছে প্রিসিশনের মধ্যে দিয়ে, জ্ঞান চর্চার মধ্যে দিয়ে, বিজ্ঞানের সব থেকে সুন্দর চর্চার মধ্যে দিয়ে, ওই ট্রাম্প বাইডেনের লড়াইয়ের চর্চার মধ্যে দিয়ে নয়। আমাদেরকে বাংলাটাকে সুন্দর জায়গা করে তুলতে হবে যাতে আমরা ওরকম স্পর্ধা দেখাতে পারি, আমরাও দাঁড়িয়ে এটাকে কন্ট্রিবিউট করতে পারি। এটা খুব সম্ভব এবং এটাই আজকের শিক্ষা, অন্তত বাঙালি হিসেবে আমার কাছে। অসাধারণ অভিজিৎ, আমি বলছি এই স্বপ্ন দেখাটা নতুন করে উস্কে দিল কালকের রাতের ওই ঘটনা। শুধু তাই নয়, আমি অভিজিৎদার একটা শব্দ ধার করব, সেটা হচ্ছে ভারতীয় জিন। অনেকেই জানতে চাইছেন যে গুজরাটে তার পৈতৃক গ্রাম, সেইখানে কিভাবে তিনি যুক্ত, তার পরিবারে কে আছেন, ঠিক কিভাবে আজকে যে সুনিতা উইলিয়ামসকে আমরা দেখছি, গোটা পৃথিবী দেখছে, তার হয়ে ওঠাটা ঠিক কী রকম। পরের প্রতিবেদন সেটাই দেখাবো। বিশ্বের সীমা ছেড়ে তার বিচরণ ব্রহ্মাণ্ড পর্যন্ত। বুধে নতুন ইতিহাস রচনা করেছেন তিনি। আন্তর্জাতিক স্পেস স্টেশনে 286 দিনের বন্দিদশার পর অবশেষে পৃথিবীর বুকে পা রেখেছেন মহাকাশ কন্যা সুনিতা উইলিয়ামস। বিশ্ব জুড়ে উচ্ছ্বাস, উৎসব, শুভেচ্ছার বন্যা। তবে এত কিছুর মাঝেও তার মন পড়ে রয়েছে পরিবারের মানুষগুলোর কাছে। স্বামী মাইকেল জে উইলিয়ামস আর পোষ্যদের নিয়ে ছোট্ট সংসার সুনিতার। দুজনের দেখা হয়েছিল 1987 সালে। তখনও নভশ্চর হননি সুনিতা। মেরিল্যান্ডের অ্যানাপোলিসের নেভাল একাডেমিতে পাইলট হিসেবে প্রশিক্ষণ নিচ্ছিলেন দুজনেই। সেখানেই বন্ধুত্ব। বছর 2 পর গাঁটছড়া বাঁধেন সুনিতা ও মাইকেল। মাইকেল জে উইলিয়ামস আমেরিকার ফেডারেল মার্শাল ছিলেন। বর্তমানে তিনি অবসর নিয়েছেন। সালটা 1965। সুনিতার জন্ম হয় মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিওর ইউক্লিড শহরে। বিদেশ বিভুঁইয়ে ভূমিষ্ঠ হলেও ভারতের প্রতি তাঁর নারীর টান। ভারতীয় সংস্কৃতি মেনেই মাইকেলকে বিয়ের পর সুনিতা পান্ডিয়া থেকে পরিচিত হন সুনিতা উইলিয়ামসে। সুনিতার বাবার জন্ম গুজরাটের মেহসানার ঝুলাসন গ্রামে। মেহসানার কাছে তিনি ঘরের মেয়ে। বুধবার সুনিতারা পৃথিবীর মাটি ছুঁতেই উৎসবের আমেজ মেহসানায়। खराब हो जाएगा, अच्छा हो जाएगा, खराब हो जाएगा, तो बहुत कल परेशान था मैं। मंदिर में गया, यज्ञ करवाया, गांव में माता जी की आराधना सब लोगों ने करवाई। भगवान ने सुनी और हमारी सुनी को वो वापस लाए। हमें बहुत आनंद है, बहुत आनंद है। সুনিতার জীবনের নানা সময় তিনি প্রথম পছন্দ হিসেবে যা চেয়েছিলেন তা কখনোই করতে পারেননি, কিন্তু দ্বিতীয় বিকল্পগুলোই তার জন্য নতুন দরজা খুলে দিয়েছে। সুনিতা পশু চিকিৎসক হতে চেয়েছিলেন, কিন্তু শেষমেশ যোগ দিয়েছিলেন মেরিল্যান্ডের ইউএস নেভাল একাডেমিতে। সেখানে তার আগ্রহের বিষয় ছিল ডাইভিং, কিন্তু শেষ পর্যন্ত হয়েছিলেন একজন বিমান চালক। বিমান চালনায় তার প্রথম পছন্দ ছিল জেট বিমান, কিন্তু তাকে দেওয়া হয় হেলিকপ্টার। রোটারি উইং এয়ারক্রাফট টেস্ট ডিরেক্টরেটে চেস পাইলট হিসেবে দায়িত্ব পান। শেষমেশ জনসন স্পেস সেন্টার পরিদর্শন বদলে দেয় তার জীবনের পথ। মহাকাশচারী জন ইয়ং এর সংস্পর্শে এসেই মহাকাশ নিয়ে স্বপ্ন দেখা শুরু সুনিতার। মহাকাশচারী প্রশিক্ষণের জন্য নাসার কাছে আবেদন পাঠান। প্রথমবার শিক্ষাগত যোগ্যতার কারণে তিনি সুযোগ পাননি, কিন্তু হাল ছাড়েননি। তিনি তার পাইলট স্কুলে ফিরে আসেন এবং প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করেন। 1997 সালে দ্বিতীয়বার নাসাতে আবেদন করেন। 1998 সালের জুন মাসে 18তম মহাকাশচারী দলের অংশ হিসেবে নাসায় যোগ দেন। তার পরের ইতিহাস সবার জানা। এবিপি আনন্দ। বাবু 8 দিন থাকার কথা ছিল, থাকলেন 286 দিন এবং উদ্ধার কাজের জন্য একটার পর একটা মিশন। তিনি জানতে পারছেন যে সেই মিশন বা লঞ্চিংগুলো ফেল করছে। মহাকাশে কার্যত আটকে গেছেন মহাশূন্যে। ভাবা যায়? আমি ঠিক এই জায়গায় ডক্টর সব্যসাচী মিত্রের কাছে যাব। তার কারণ স্বপ্ন দেখা তো নয়, শুধু স্বপ্ন দেখা নয়, তার সঙ্গে একটা প্রবল মানসিক জোর। কেন বলছি? খানিকক্ষণ আগে অভিজিৎদা বলছিলেন যে কল্পনা করুন কেউ লিফটে আটকে গিয়ে দম আটকে যায়, কেউ শৌচাগারের লক আটকে গেলে দেখলেন মানে খানিকক্ষণের জন্য মানসিক স্থিরতা হারায়। সেখানে মহাশূন্যে আটকে গেছেন এবং তার ফেরা নিয়ে একটার পর একটা সংশয় তৈরি হচ্ছে এবং তিনি সেগুলো জানতে পাচ্ছেন।
তিনি শুধু বিজ্ঞানে প্রাণ নিবেদন করেছেন তা তো নয়, তো যে কোনো সাধারণ মানুষের একটা ট্রমা হতো। এবং সবথেকে বড় কথা মনে রাখতে হবে, ডক্টর দুয়ারি শুরুতেই যেটা মনে করে দিলেন, শুধু খাচ্ছি আর ঘুমোচ্ছি ব্যাপারটা এইরকম নয়, একটার পর একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞানের অত্যন্ত উচ্চ স্তরের এক্সপেরিমেন্ট করছেন, প্রায় 150টা অতি জটিল এক্সপেরিমেন্ট সেখানে ওই অবস্থার মধ্যে, ওই আটকে থাকা অবস্থার মধ্যে এই 286 দিনে সুনিতা উইলিয়ামসরা করেছেন। আমি বলছি এই ইউনিক এক্সপেরিমেন্টগুলো করতে একটা মানসিক স্থিরতা লাগে। আমার পরের বক্তা ডক্টর সব্যসাচী মিত্রের কাছে আমি এইটাই জানতে চাইবো যে, মানে আমি বলছি রসিকতার জন্য মাফ করবেন, আপনাদের এত পসার, তার কারণ মানুষ খুব দ্রুত এখন ধৈর্য হারায়। সেইখানে একজন আটকে থাকা মানুষ, যিনি জানেন না যে প্রিয়জনদের কাছে আবার তিনি ফিরতে পারবেন কিনা, আদৌ তাদের মুখ কোনোদিন দেখতে পারবেন কিনা, সেইখানে কি অসম্ভব মানসিক জোর নিয়ে এই অনিশ্চয়তার মধ্যে তিনি বলছেন যে ডোন্ট প্ল্যান ক্রিসমাস উইদাউট মি। আমি বলছি এই মানসিক জোরটা থেকেও বোধহয় আমাদের অনেক কিছু শেখার আছে, যদি আপনি একটু আলোকপাত করেন। একদম ঠিক সুমন। সবচেয়ে প্রথমে শুরু করব এই বলে যে নীল আর্মস্ট্রং বলেছিলেন, ইটস আ জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড। একদম, দ্য জায়ান্ট লিপ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিপস ফর ম্যানকাইন্ড। এই যে এসেছেন ওরা এত মাইল দূর থেকে, আমাদের পৃথিবীকে এগিয়ে দিলেন অনেক অনেক বেশি দূরে আরও। এই যে যারা নাসার যাদের পাঠানো হয়, এদের কিন্তু প্রচণ্ড একটা রিগোরাস ট্রেনিং করা হয়। আমরা দেখছি ফরম্যাটেড আউটকামটা, কিন্তু এর পেছনে নাসার যে প্রচুর ট্রেনিং, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ট্রেনিংসগুলো কিন্তু মেন্টাল এন্ডিওরেন্সের উপরে করা হয়, ফিজিক্যাল এন্ডিওরেন্সের উপরেও ট্রেনিং করা হয়। এবং আমি কতগুলো আগের যারা গিয়েছে তাদের ইন্টারভিউস পড়ছিলাম, এবং সেখানে কারণ আমাদের সাইকোলজিক্যালি হিউম্যান যারা, তাদের মধ্যে সবচেয়ে ডিফিকাল্ট ইজ আনসার্টেনটি। আনসার্টেনটি হচ্ছে সবচেয়ে বড় মানসিক চাপ যে কোনো হিউম্যান বিংয়ের মধ্যে। এই আনসার্টেনটি কিন্তু ব্রেনটা সহ্য করে না, সাইকোলজিক্যালি সহ্য করতে পারে না। এখানে সবচেয়ে বড় আনসার্টেনিটি হচ্ছে স্পেসের মধ্যে আছে। 8 দিনের জায়গায় 9 মাস কেটে গেছে, ফিরবে অ্যান্টিসিপেট করছে, ঠিকমতো সাকসেসফুলি ফিরতে পারবে কিনা তারা জানে না। পুরো জায়গাটা ওয়াজ মেড ফর অ্যাভেলেবিলিটি ছিল ফর 8 ডেজ, মেন্টাল প্রিপারেশন ছিল 8 ডেজ, কিন্তু এই যে ফিরতে পারছি না এবং আমি জীবিতভাবে ফিরতে পারবো কিনা, এই যে সংশয়টা, এইটা কিন্তু মানুষকে কুড়ে কুড়ে খায়। কাদের কুড়ে কুড়ে খায়? সাধারণ মানুষ, আমাদের মতো মানুষদের। কিন্তু ওনাদের যে ট্রেনিং, তাতে কিন্তু প্রচণ্ডভাবে স্ট্রেস ম্যানেজমেন্ট শেখানো হয়। কারণ এই যে স্পেসে ওনারা যে ছিলেন, তার 3টে কনসিকোয়েন্স হয়েছে। একটা হচ্ছে কনফাইনমেন্ট, 2 নম্বর হচ্ছে একখানা জিরো গ্র্যাভিটি সিচুয়েশন, এবং 3 নম্বর হচ্ছে রেডিয়েশন। এই 3টেরই কিন্তু মেন্টাল হেলথের ওপরে এফেক্ট আছে। এবং কি কি এফেক্ট দেখা যায় না, অ্যাংজাইটি দেখা যায়, ডিপ্রেশন দেখা যায়, অ্যাঙ্গার, ইরিটেবিলিটি দেখা যায়, এমনকি মানুষ সাইকোটিকও হয়ে যায়। এই সবগুলো এড়াতে হবে। এবং কেন এই কারণে হয় যে এইটা ব্লাডের ওপরে এফেক্ট হয়, বোনসের ওপরে এফেক্ট হয়, এবং নিউরোলজিক্যাল ফুল সিস্টেমের ওপরে এফেক্ট করে। এই যে জিরো গ্র্যাভিটি মানে হচ্ছে হার্টের কাজ কম করতে হচ্ছে, সেজন্য 1 গ্রাম পার মান্থ আমাদের বডি মাস কমে যায় এবং হার্টের এফেক্টিভিটি কমে যায়, হার্টটা ছোট হয়ে যায়। ডক্টর মিত্র, আমি ইন্টারাপ্ট করছি, আমি বলছি আমি একটা ফুটেজ, একটা ছবিও দেখেনি যেখানে সুনিতা উইলিয়ামস এবং তার সহকর্মীরা তারা হাসছেন না। মানে আমি বলছি এইটাও তো একটা বিষয়, মানে আমি বলছি ওই ডিপ্রেশনে যে কোনো সাধারণ মানুষের মানে তার চেহারায় ছাপ ফেলে দেবে। এটাও হচ্ছে মেন্টাল হেলথ ট্রেনিং। কারণ ওনাদেরকে এত বেশি এন্ডিওরেন্স এগেনস্ট আনসার্টেনটি ট্রেন করা হয় যে তাদের মধ্যে তাদের ব্রেন এবং চিন্তা শক্তিটাকে চেঞ্জ করে দেওয়া হয়। এবং ওনাদের যে রিক্রুট করা হয় না, রিক্রুটের মধ্যেও কিন্তু এই এলিমেন্টসগুলো থাকে। সবাইকে ওরা রিক্রুট করে পাঠাতে পারবে না। যারা আর
able to undergo this সিভিয়ার এন্ডিওরেন্স ট্রেনিং, শুধু তারাই কিন্তু ওখানে যেতে সক্ষম হয়। এবং এই ট্রেনিং মাসের পর মাস, বছরের পর বছর চলে এবং তাদেরকে প্রিপেয়ার করা হয় সব রকম আউটকামের জন্য। অর্থাৎ এই যে ওনারা 9 মাস ওখানে ছিলেন, এই সিনারিও কিন্তু ওনাদের ট্রেনিং দেওয়া ছিল। সুতরাং শারীরিকভাবে এক্সারসাইজ করে, ফিজিক্যাল টলারেন্স, মেন্টাল এন্ডিওরেন্স সব কিছুর সিগনিফিকেন্ট ট্রেনিংয়ের পরেই এটা যেছে। আমাকে আবার বলতে বাধ্য হচ্ছি যে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে একটা আউটকাম ফল, কিন্তু এই যে এর পেছনে যে কোনো সাকসেসফুল মিশনের পেছনেই যে প্রচুর লোকের ট্রেনিং, ওনাদের নিজেদের ট্রেনিং, সব কিছুর যে বহু বছরের ট্রেনিং, সেটার একটা সাকসেসফুল আউটকাম আমরা দেখতে পাচ্ছি, যেখানে তারা কি করতে পেরেছে, দে হ্যাভ বিন এবল টু বিট ডিপ্রেশন, তাদের অ্যাংজাইটি বিট করতে পেরেছে, তাদের ইরিটেবিলিটি বিট করতে পেরেছে, কারণ ওনারা জানেন যে ওই রকম একটা কনফাইন্ড এরিয়ায়, টোটালি আনসার্টেন একটা সিচুয়েশনে তাদের এনি সিঙ্গেল মিস্টেক, ওই যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের কথা হচ্ছে না, তাদের মেন্টাল হেলথটাও কিন্তু নিয়ার ম্যাথমেটিক্যাল প্রিসিশনে নিয়ে যেতে হয়েছে। এবং সেইটা ছাড়া এত সুন্দর আউটকাম, এত সাকসেসফুল আউটকাম, এবং পরবর্তীকালে এই রিহ্যাবের জন্য কিন্তু তারা প্রিপেয়ার্ড এবং দে নো এক্স্যাক্টলি হোয়াট ইজ টু বি ডান উইথ দেম। সুতরাং এই পুরো ব্যাপারটা, দের ইজ আ লট অফ হার্ড ওয়ার্ক বিহাইন্ড টুডেজ সাকসেসফুল মিশন। একদম ডক্টর তিওয়ারি, আমার শুনে মনে হচ্ছিল এই তো মহাকাশের কমান্ডো ট্রেনিং। একেবারে যে কথাটা বলছিলেন, মানে পুরনো একজন মহাকাশের সঙ্গে একবার কথা বলার সুযোগ হয়েছিল, তারা যেটা বলেছিলেন ওই নেওয়ার সময় সাইকোমেট্রিক এবং সাইকো অ্যানালিটিক্যাল টেস্টগুলো হয় এবং ওদেরকে কীভাবে মানে ভাবতে শুরু করানো হয়, প্রতিটা দিন একটা দিন, তারপরে সেই দিনের মধ্যে প্রতিটা জব একটা জব। ভবিষ্যতের কথা ভেবো না, যেটা হাতে করছো সেটা আগে করো পূর্ণভাবে, তারপরে যদি কোনো গন্ডগোল হয় সেগুলোর সলিউশন বার করো, তারপরে নেক্সট গো টু দ্য নেক্সট জব। সুতরাং কালকে আমি ফিরতে পারবো কি না, পরশুদিন আমার পরিবারের সঙ্গে দেখা হবে কি না, এই চিন্তাটা কিন্তু তাদের মধ্যে প্রতিনিয়ত কাজ করে না, যেটা আমাদের সাধারণ মানুষদের করে। আমি এই নেক্সট শব্দটা থেকে একটু এগিয়ে নিয়ে যাই। অনেকে বলছেন এর পরে নেক্সট, ওই অভিজিৎদার ভাষায়, তারও একটা ভারতীয় জিন আছে। বারবার শুভ্রাংশু শুক্লার কথা শোনা যাচ্ছে। কে তিনি? বায়ুসেনার এই গ্রুপ ক্যাপ্টেনকে নাসা ঠিক কিভাবে বেছে নিল এবং কি কাজের জন্য বেছে নিল, বিস্তারিত দেখাবো আমার পরের প্রতিবেদনে। Right there, have our first view of Dragon 350 to one of and splashdown. Crew 9 back on. 8 দিনের জন্য মহাকাশে গিয়ে আটকে যাওয়া, 286 দিন আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে থাকার পর অবশেষে পৃথিবীতে ফেরা ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামসের কীর্তিতে আজ সারা দেশে খুশির হাওয়া। কোথাও অকাল হোলি তো কোথাও অকাল দিওয়ালি। মেয়ের পর এবার ছেলের পালা। অপেক্ষা ভারতের প্রথম মানব মহাকাশ অভিযানের গগনযান মিশন, যাতে অংশ নেবেন ভারতীয় মহাকাশচারীরা, যাদের মধ্যে একজন ভারতীয় বায়ুসেনার টেস্ট পাইলট শুভ্রাংশু শুক্লা। সামনের বছরই যিনি একটি বেসরকারি অভিযানের অংশ হিসেবে যাবেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। वो सारी प्रक्रियाएं अंजाम देगा, वो सारी एक्सरसाइजेस जो आने वाली हमारी मिशंस के लिए अनिवार्य रहेगी। और जिस प्रकार सुनीता विलियम को लाने के लिए डॉकिंग और अनडॉकिंग के प्रोसेसेस का इस्तेमाल किया गया, वो हमारे लिए भी आने वाले समय में अनिवार्य रहेगा, क्योंकि भारत की भी योजना है। গগনযান মিশনের মাধ্যমে প্রথমবার মহাকাশে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। পরিকল্পনা অনুযায়ী 3 জন মহাকাশচারীকে মহাকাশযানে করে ভূপৃষ্ঠ থেকে 400 কিলোমিটার উঁচুতে লো আর্থ অরবিট বা এলইওতে পাঠানো হবে। এক্ষেত্রে ব্যবহার করা হবে ভারতের সবচেয়ে শক্তিশালী লঞ্চ ভেহিকেল LVM-3। 3 মহাকাশচারীকে নিয়ে 3 দিন ধরে পৃথিবীর চারপাশে ঘুরবে সেই মহাকাশযান। ব্যাকআপে থাকবেন একজন মহাকাশচারী, তারপর তাদের ফিরিয়ে আনা হবে পৃথিবীতে। ট্রেনিং, স্পেস শুট এবং লাইফ সাপোর্টের দিক দিয়ে ভারতের গগনযান মিশনে প্রযুক্তিগত সাহায্য করছে ফ্রান্স, রাশিয়া ও আমেরিকা। भारत की भी योजना है कि हमारा एक अपना अंतरिक्ष स्टेशन हो, जिसका हम नाम भारत अंतरिक्ष स्टेशन रखें। और यदि सब कुछ योजना अनुसार चलता रहा तो सन 2040 को एक भारतीय मूल का व्यक्ति चांद पर धरती पर उतारने की भी योजना है। 1984 সালে তৎকালীন সোভিয়েত রাশিয়ার সঙ্গে যৌথভাবে মহাকাশ অভিযানে অংশ নিয়েছিল ভারত। প্রথম ভারতীয় হিসেবে সেই অভিযানে মহাকাশে পাড়ি দেন রাকেশ শর্মা। রাকেশের মহাকাশ যাত্রার মাধ্যমে ভারত 14তম দেশ হিসেবে মহাকাশে মানুষ পাঠাতে সক্ষম হয়েছিল।
সে সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী রাকেশ শর্মাকে প্রশ্ন করেছিলেন, মহাশূন্য থেকে ভারতকে কেমন দেখতে লাগে। প্রধানমন্ত্রীর এই প্রশ্নের উত্তর দিয়ে তিনি মহাকাশ থেকে বলেছিলেন, সারে জাহাঁ সে আচ্ছা, অর্থাৎ ভারতই সবচেয়ে সুন্দর। এবিপি আনন্দ। শুভমেদা, ছোটবেলার অনেকগুলো স্মৃতি পর পর একেবারে জীবন্ত হয়ে গেল, যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিতে দেখা সারে জাহাঁ সে আচ্ছা, রাকেশ শর্মা নিয়ে দিনের পর দিন তাই নিয়ে আলোচনা এবং কার্যত উৎসবের চেহারা নিয়েছিল গোটা ভারতবর্ষ। আমি বলছি যে একদিকে আমরা চাঁদের দক্ষিণ মেরুতে ইতিমধ্যে পা রাখতে পেরেছি, যান পাঠাতে পেরেছি, মঙ্গলের অরবিটে স্যাটেলাইট পাঠাতে পেরেছি, কতটা এগোবে স্পেসিফিক্যালি যদি আমি বলি যে এই ভারতে মহাকাশ চর্চা এই ঘটনার পর? সৌনবাবু, আমরা তো এগোচ্ছি। এই প্রতিটি ঘটনা, মানে শুধু ভারতবর্ষ কেন, সারা বিশ্বে প্রতিটি মুহূর্তে আমাদের গায়ে কাঁটা দেওয়ার একটা ভাব জাগায়। এই সময়গুলোতে আসলে মানুষ, বিজ্ঞান এবং ঈশ্বর এক হয়ে যায়। ঈশ্বর মানে অনিশ্চয়তা। একটা সুড়ঙ্গের মধ্যে একটা শ্রমিক যখন আটকে থাকেন, তাকে বার করার চেষ্টা করা হয়, তিনি এলে যেভাবে সারা পৃথিবীর মানুষ উচ্ছ্বসিত হয়, একেবারে আমাদের সমস্ত ক্ষুদ্রতা অতিক্রম করে আজকে সুনিতা উইলিয়ামস যখন নামছেন, আমরা সবাই মিলে একসঙ্গে আসলে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে মানুষের জয়। কিন্তু মানুষের জয় বললেই তো হবে না, তার মধ্যে বিজ্ঞান আছে, তার মধ্যে রাজনীতির কচকচি আছে। প্রশ্ন ওঠে যে 1971 30শে জুন সোয়ুজ 11 প্রথম দুর্ঘটনা, 3 জন মারা গেলেন রাশিয়ার। তারপর জানুয়ারি 28, 1986 স্পেস শাটল চ্যালেঞ্জার 73 সেকেন্ডে পুড়ে গেল। কমিটি হলো, সেই সময় রিচার্ড ফাইনম্যান নোবেল লরিয়েট, তাকে নিয়ে কমিটি হয়েছিল। একদম উত্তাল রাজনীতি আমেরিকায়, ম্যানহাটন প্রকল্পেও ছিলেন ফেইনম্যান, আবার এই বিচার করছেন। অর্থাৎ এরপর 2003-এ কল্পনা চাওলা, সেই দুঃখের কথা তো আমরা জানি। ফলে মানুষের মনের মধ্যে একটা চাপও থাকে অন্য দিক দিয়ে। তারপরে এই ধরনের জয়, কিন্তু মূল আলোচনা আমাদের দেশের নিরিখে যখন আসবে, তখন অবশ্যই সতীশ ধাওয়ানের কথা আসবে, ইন্দিরা গান্ধীর কথা আসবে, ইসরোর কথা আসবে, এবং সেইখান থেকে আজকের দিনে ভি নারায়ণন, বিক্রম সারাভাইয়ের কথা আসবে। ভি নারায়ণন আজকের দিনের তিনি দায়িত্বে আছেন। নরেন্দ্র মোদী মহাশয়, তার উৎসাহ আছে আমাদের দেশের জন্যে, এবং একই সঙ্গে এই যে এগোনোর থেকে রাজনীতিবিদরা চাইবেন তাদের কৃতিত্ব নিতে, এবং সবশেষে বলতে হয় আজকের এই কৃতিত্বের ভাগ এলন মাস্ক তো একটু নেবেনই, এবং সেই সঙ্গে তিনি হয়তো চাইবেন ভবিষ্যতে মার্কসের মতো হয়ে উঠতে। অর্থাৎ এই যে কৃতিত্ব নেয়ার জায়গা, এই জায়গাটা কিন্তু মানুষের ক্ষুদ্রতা অতিক্রম করে এক হওয়ার যে জায়গা, তার একটু বিপরীতধর্মী, যেখানে রাষ্ট্র বা রাজনীতি বলার চেষ্টা করবে এর থেকে আমরা ঠিক কি পেলাম। ঠিক, একদম। আমি প্রফেসর চক্রবর্তীর কাছে যাব। কৃতিত্ব নেওয়ার একটা বিষয় তো আছেই, পাশাপাশি যেটা আছে সেটা হচ্ছে আজকের কৃতিত্বটা যারা নিতে চাইছেন তারা কিন্তু একটা ঝুঁকিও নিয়েছেন। আজকেও ফক্স নিউজকে ইলন মাস্ক একটা ইন্টারভিউ দিয়েছেন, তাতে বলেছেন এই একই অফার তিনি বাইডেনকে দিয়েছিলেন, তিনি রাজি হননি। আমি বলছি এই গোটা বিষয়টা নাসার দিক থেকে যদি দেখেন, এই ট্রান্সপারেন্সি, যে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ন্যানো সেকেন্ড আমি গোটা পৃথিবী দেখতে পাচ্ছে, পৃথিবীর প্রত্যেকটা কোণের লোক আজকে সাকসেসফুল হয়েছে, কিন্তু আমি ধরছি যদি ব্যর্থ হতো, ঠিক যেরমভাবে পৃথিবী জুড়ে চিচিকার হতো, আজকে তারা কৃতিত্ব নিচ্ছেন। এটাকে কিভাবে দেখছেন? সুমন, প্রথমেই বলে রাখি, মানে এরপর মানে মেক নো মিস্টেক যে প্রেসিডেন্ট ট্রাম্প চাইবেন যে এই কৃতিত্বটা তার রাজনৈতিকভাবে ঝুলিতে যতটা পড়া যায়। ঠিক, যেটা বলতে চাইছিলাম যে নাসা নিয়ে আলোচনা, আমি একজন চাষা, এটা কিন্তু মেনে নিতেই হবে। কিন্তু যেটা আমরা দেখলাম যে স্পেস রিসার্চটা, আমরা এতদিন ধারণা ছিল যে এটা সরকারের ব্যাপার, কিন্তু এখন যেটা পরিষ্কার বুঝতে পারলাম যে নাসার সঙ্গেও যে বেসরকারি প্রতিষ্ঠান এভাবে জড়িয়ে আছে, এবং তাদের গুরুত্ব কম নয়, তারা অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এবং আমাদের দেশে ইসরোর সাথেও দেখবেন বেশ কিছু, আপনি দেখলেন যে প্রাইভেট অর্গানাইজেশনসরা রয়েছে। তো বোঝা যাচ্ছে যে এই প্রাইভেট পাবলিক পার্টনারশিপেই কিন্তু আমাদের ফিউচার ইন স্পেস টেকনোলজি। ইতিমধ্যেই আজকে পাবলিক পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায় যে কথা দিয়েছিলাম, কথা রাখলাম। হ্যাঁ, সেই জায়গা থেকেই এটা পরিষ্কার দেখুন যে শুধু ইলন মাস্কের সাফল্য নয়, উনি গালফ অফ মেক্সিকোর নাম পাল্টে দিয়েছিলেন গালফ অফ আমেরিকা। সেখানেই গালফ অফ মেক্সিকোতে, তারপরে গালফ অফ আমেরিকাতেই কিন্তু ওরা নেমেছে। সুতরাং সেই দিক থেকেও উনি বলতে পারেন, দেখো আমি নাম পাল্টেছিলাম বলে ওখানে সফলতার সঙ্গে নেমেছে। তো এটা আশ্চর্য নয়, তার কারণ কৃতিত্বের তালিকায় প্রথম ইলন মাস্ক, আর থার্ড নামটা হচ্ছে নাসা। তো মানে ক্রনোলজিটা ভারতীয় ব্যাপারটা যেটা মুখ্য কথা, যে আজকের একজন ভারতীয়র সঙ্গে জড়িয়ে আছে। আমরা নীল আর্মস্ট্রং এর নাম চলেছিলেন, সিঙ্গেল স্টেপ অফ ম্যানকাইন্ড,
হ্যাঁ ম্যানকাইন্ডের পক্ষে একটা জায়ান্ট স্টেপ, সিঙ্গল স্টেপ অফ এ ম্যান, মানে জায়ান্ট স্টেপ অফ এ ম্যানকাইন্ড। কিন্তু আজকের কিন্তু আমাদের কাছে এটা ভারতেরও একটা জায়ান্ট স্টেপ লাগছে, কেননা একজন ভারতীয় সেখানে এই ধরনের ভূমিকা নিয়েছেন। আগামী দিন আজকে দেখুন প্রফেসর দুয়ারি বলছিলেন যে আমরা 4th কি 5th পজিশন রাখি স্পেস টেকনোলজিতে। আগামী দিনে যেই সুনিতাকে সামনে রেখে আমরা আরও এগোতে পারবো না, এবং ইসরো যেভাবে এগোচ্ছে আমরা কিন্তু বোধহয় চায়নার থেকেও অনেকটা এগিয়ে গেছি এই স্পেস টেকনোলজি। আমি একেবারে স্পেসিফিক্যালি ইসরোর প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে দ্রুত আপনাদের সামনে রাখবো যে মহাকাশযানের মধ্যে স্পেস স্টেশনে নভশ্চররা কিভাবে তাদের সময় কাটান, কিভাবে দিন কাটান, প্রত্যেকটা ঘন্টা কিভাবে ফ্রুটফুল করে তোলেন, সেটা একাধিকবার বিভিন্ন নভশ্চররা এবং স্পেসিফিক্যালি সুনিতা উইলিয়ামস একাধিকবার আমাদের দেখিয়েছেন। পরের প্রতিবেদন সেটাই দেখাবো। মাধ্যাকর্ষণের বালাই নেই, দিন রাত ভেসে থাকা, শরীরের ওজন টের পাওয়া যায় না, দাঁড়িয়ে আছি না শুয়ে আছি বোঝার উপায় নেই। আন্তর্জাতিক স্পেস স্টেশনে এভাবেই 286 দিন কাটিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও তার সঙ্গীরা। কিন্তু শুধু বাড়ি বা পরিবার নয়, নিজের গ্রহ থেকে বহু দূরে কিভাবে দিন কাটে মহাকাশচারীদের, দিনের সমস্ত কাজ কিভাবে করেন তারা, একটি পুরনো ভিডিওতে তা দেখিয়েছিলেন সুনিতা নিজেই। People always ask about sleeping in space. Do you lie down? Are you in a bed? Not really, because it doesn't matter. You don't really have the sensation of lying down. You just sit in your sleeping bag. So here's one sleep station right here. I'm going in right now. You can follow me if you want. So I'm inside. It's sort of like a little phone booth, but it's pretty comfy. I've got a sleeping bag right here that we sleep in, so we don't have sort of like a little bit of a cover. We don't fly all over the place. বাড়িতে আমরা যেমন সকালে শরীর চর্চা করি, জিমে যাই, মহাকাশেও সেই একই রুটিন। শুনতে আশ্চর্য লাগতে পারে, কিন্তু মহাকাশে শরীর ঠিক রাখতে নিয়মিত শরীর চর্চা করতে হয় মহাকাশচারীদের। And one of the things we also do is we exercise. We have some exercise equipment on board the space station. We need to do that because we lose bone density and muscle mass while we're up here, and that's a result of not having to fight against gravity. So how we keep ourselves in shape are with a bike, a treadmill, and a weightlifting machine. This is the bike. You notice the clip pedals. So all you need to do is actually clip your feet in, and then you can start pedaling. You don't need a seat because you don't sit down. Actually, I haven't sat down for 6 months now, so you don't need any type of seat. মাধ্যাকর্ষণের বাইরে কোনো কিছুর ওজন নেই, সবকিছু ভেসে বেড়ায়। সেখানে শৌচকর্ম কিভাবে করেন মহাকাশচারীরা, পুরনো ভিডিওতে তাও দেখিয়েছিলেন সুনিতা উইলিয়ামস। And of course, it serves for 2 functions. Number 2, right here. I'll show you. But you see it's pretty small, so you have to have pretty good aim, and you be ready to make sure things get let go the right direction. And it smells a little bit, so I'm closing it up. And that's of course for number 2. And this guy right here is for number 1. So they're sort of 2 slightly separate functions, but you can do a little, essentially both, by hanging on right here. স্পেস স্টেশনে স্নান অবশ্য বাড়ির মতো করা যায় না, তবে মহাকাশচারীরা স্নান না করে থাকেন এমনটা একেবারেই নয়। We can't take a normal shower because the water doesn't know how to find the drain. So we don't have a regular shower. What we do instead is, clean up with soapy water, and a wash towel of some type, a washcloth of some type. And let me just show you how that works. Get the warm water, and this is already pre-mixed, where that's a little bit of the special soap in the water pouch. Then we add a little water to it. Get the wash towel wet. It's a little bit like camping or taking a sponge bath, except it is warm water and it feels good and it gets you clean. When we're working out twice a day, very, very often twice a day, it is important to get clean. গবেষণার কাজ তো চলতেই থাকে, তবে মহাকাশচারীদের কি একটু বারান্দায় চুপচাপ বসতে ইচ্ছে হয় না? না, স্পেস স্টেশনে বারান্দা নেই, তবে জানলা আছে, যেখান দিয়ে মহাদেশ, মহাসাগর দেখা যায়। All you want to do is look back at our planet. I think some questions I had were about what do you do in your free time, and you can't help but want to just come to the cupola and look outside as much as you can.
And a lot of folks, I play this game with myself about where we're flying over the earth. You can tell different cloud types over different continents. You can tell different soil types over different continents. So let's see. And then, of course, there's a lot of ocean. I will tell you in just a moment where we are. So right now we are right over Africa. দেখতে মজার হতে পারে, কিন্তু কোনো কাজটাই সহজ নয়। তাই সুনিতা উইলিয়ামস ও তার সঙ্গীদের 286 দিন মহাকাশে কাটিয়ে ফেরা কোনো রূপকথার থেকে কম নয়। এবিপি আনন্দ। প্রফেসর মিশ্রার কাছে যাব। আমি বলছি যে একটা জিনিস জানতে চাইব, 2003 সালে যখন কলম্বিয়া বিপর্যয় হলো, কল্পনা চাওলা এবং তার 6 জন সঙ্গী প্রাণ হারালেন, কোথাও একটা শুধু শোকের আবহ তো নয়, বিজ্ঞান চর্চার যে আপস অ্যান্ড ডাউনসগুলো থাকে, আজকে যে তুঙ্গ বিন্দুতে উৎসাহটা উঠেছে, সেইখানে বোধহয় একটা মানসিক ধাক্কাও গোটা পৃথিবী এবং বিজ্ঞান গবেষণা সংস্থাগুলোও খেয়েছিল। সেইখান থেকে উত্তরণের রাস্তাটা এই অবধি আসা কিভাবে দেখছেন? এটা অ্যাকচুয়ালি যেটা বলার বিষয়টা হচ্ছে যে, যেমন কল্পনা চাওলা অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না, তিনি সেকেন্ড ইন্ডিয়ান যে মহাকাশে গেছে। তার আগে প্রথম ছিলেন রাকেশ শর্মা, আচ্ছা, তারপরে কল্পনা চাওলা, আর ইনি হচ্ছেন থার্ড যিনি ইন্ডিয়ান, আর ফার্স্ট ওম্যান ফ্রম ইন্ডিয়া। তো সেইটার ব্যাপারে এদেরকে সমস্ত যে ট্রেনিংগুলো হয়, তো সেখানে এন্ডিওরেন্স যেটা বলছেন, একটা ডিফেন্সের সঙ্গে আমি তো মিল পাই আর কি, যার জন্য আপনি দেখবেন নেভি, এয়ারফোর্স, এদের লোকজন, এমনকি গগনায়নেতেও যাদেরকে ট্রেনিংয়ের জন্য পাঠানো হচ্ছে, দেখুন তাদের সিলেক্ট করা হয়েছে কিন্তু এয়ারফোর্সের, তাদের মধ্যে টেকনিক্যাল ক্যাপাসিটিও আছে, আর ওই যেটা আমাদের মিলিটারি বা ডিফেন্সে যেটা দেওয়া হয়, যে কোনো পরিবেশে তারা থাকবে কি, পরের দিন পর মুহূর্তে থাকবে কি না তারা জানে না। তো সেইটা কল্পনা চাওলার ড্রিম ছিল। তো তিনি ফার্স্ট আমাদের যে ওমেন, যে উনি বলেছেন রাকেশ শর্মা ছিলেন, তিনি কসমোট, যেহেতু রাশিয়াতে গিয়েছিল কসমোনট, আর নাসাতে গিয়েছিলেন কল্পনা চাওলা। ওনার একটা ড্রিম ছিল, প্রথম যিনি মহিলা, যে এখান থেকে আমি নাসাতে যাব। এখানে উনি হরিয়ানাতে মানে শি ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন হরিয়ানা, সুনিতা উইলিয়ামস তো বর্ন অ্যান্ড ব্রট আপ ইন ইউএসএ, ঠিক আছে। তো সেখানের থেকে উনি নাসাতে গেছেন, উনি এয়ারফোর্সের পাইলট ছিলেন, তারপরে ওখানে গিয়ে ট্রেনিং নিয়েছেন, করে সেখানে দুটো কিন্তু সাকসেসফুল মিশন ছিল। সুনিতা উইলিয়ামসেরও এটা থার্ড, তো উনি সাকসেসফুলি ফেরত আসতে পেরেছেন, সেটা খুবই সুন্দর সৌভাগ্যের ব্যাপার। আর যেটা কল্পনা চাওলার ক্ষেত্রে যেটা মানে যেটাকে আমি বলবো, আমি তখন জার্মানিতে ছিলাম, আমারও নাসা জিএসএফসিতে তারপরে সেই মাসে যাওয়ার কথা ছিল, সো আই রিমেম্বার কারেক্টলি, মানে একেবারে 2003। তো সেইখানেতে নিউজ এলো যে ওনার ওই যেটা স্পেস শাটল কলম্বিয়া, তো ওটা ব্লু আপ করেছে। তো সেটা ওইগুলো বলে না টেকনিক্যাল স্ন্যাগ, কোথাও তো বোঝা যায় না, ওই ব্যর্থতাগুলো থেকেই পরের সাফল্যের রাস্তাটা, স্টেপিং স্টোন যেটা বলে। তো সেখন তার আগেও হয়েছে ব্যর্থতা। এখন যেহেতু আমাদের ইন্ডিয়ান একজন অরিজিন মহিলা ছিল বলে ইন্ডিয়াতে ওটা বেশি হয়তো চর্চা হয়েছে, তখন অত গুগল টুগল তো ছিল না, তো সুতরাং লোকে অতটা জানতো না হয়তো। কিন্তু আমেরিকায় সেটা নোন, নাসা, ইসা এরা তো বহুকাল ধরেই মহাকাশে পাঠাচ্ছে, ইসরো তো কোথাও পিছিয়ে নেই, এখন গগনায়নেও যাবে, এখন সেখানেও 2-3 এয়ারফোর্সের লোক তাদেরকে ট্রেনিং হবে, যাবে। এখন কল্পনা চাওলার ওটা যেটা ব্লো আপ করেছিল, সেটা কিন্তু ওনাদের কারোর দোষ না। অনেকে জিজ্ঞাসা করছে যে সুনিতা উইলিয়ামস সাকসেসফুল, উনি ফেলিয়ার, এরকম কিছু না, দুজনেই সবাই সাকসেসফুল। এটা হচ্ছে একটা স্পেস ক্রাফটে যেটা যাচ্ছে, সেটা যখন রিএন্ট্রি হচ্ছে এই ফ্রম স্পেস থেকে, অন্তরিক্ষ থেকে পৃথিবীতে, ওই অ্যাটমসফিয়ারটা যখন ক্রস করে, ইভেন ডিউরিং লঞ্চও দেখে থাকবেন হিট শিল্ড সেপারেশন, তো সেম থিং ইজ ট্রু। তো এখানে একটা ট্রিমেন্ডাস হিট জেনারেটেড হয়, তো তার জন্য থার্মাল কুশনিংটা খুব দরকার। তো সেইখানেতে যেটা আমরা পড়েছি, অবভিয়াসলি নাসা যা বলেছে, যে থার্মাল একটা ব্রেকডাউন, ওখানে একটা ওই থার্মাল যে ফোম থাকে সেইটা ক্র্যাক করে যায়, তো সেই জন্য ওটা ব্লো আপ করে, আর যার জন্য 7 জনই মারা যায়, ঠিক আছে। তো এটা এখন সেটা কোনো মিশনেই হতে পারে, এগুলো কোনো আগে থেকে, যদিও এখন মানে অ্যাক্সিডেন্ট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট। আমি ঠিক এইখান থেকে একটা কোটেশনে যাব, স্বপ্নের রাস্তাটা কাছাকাছি আছে, সেটা খুঁজে পাওয়ার চোখ যেন তোমার থাকে। যিনি বলেছিলেন সেই কল্পনা চাওলা আর আমাদের মধ্যে নেই,
কিন্তু নিঃসন্দেহে তার শব্দগুলো, তার ভাবনাগুলো রয়ে গেছে। সব থেকে বড় কথা, যদি মহাকাশ অভিযান, মহাকাশ বিজ্ঞানের দিক থেকে দেখি, ওই ব্যর্থতার ওপর পা রেখেই কিন্তু আজকের সাফল্য। সুতরাং সরাসরি যারা তুলনাটা করছেন সফল আর ব্যর্থ বলে, তারা সত্য থেকে দূরে চলে যাচ্ছেন। আমার পরের প্রতিবেদন ঠিক সেইটাকে নিয়েই। মহাকাশে আটকে থাকা সুনিতা উইলিয়ামসদের নিয়ে পৃথিবীতে ফিরেছে স্পেসএক্সের ড্রাগনযান। বিশ্বজুড়ে আনন্দের জোয়ার। সুনিতাদের এই সাফল্যের মাঝে বারবার ফিরে আসছে আরেকজনের নাম, কল্পনা চাওলা। তিনিও ছিলেন ভারতীয় বংশোদ্ভূত, জন্মেছিলেন হরিয়ানার কার্নালে। সুনিতার মতোই তাঁরও ধ্যানজ্ঞান ছিল মহাকাশ, কিন্তু কল্পনারা পারেননি। মহাকাশেই চিরদিনের মতো নিশ্চিহ্ন হয়ে গিয়েছিলেন কল্পনা চাওলা সহ 7 নভশ্চর। কল্পনা চাওলার ক্ষেত্রে যেটা হয়েছিল যে কলম্বিয়া স্পেস ক্রাফট, তার একটা হিট শিল্ড একটু লুজ ছিল, সেই জায়গা দিয়ে প্রবল হিট ঢুকে পুরো ইয়েটাকে ধ্বংস করে দেয়। এই ধরনের ঘটনা না ঘটে সেটার দিকে প্রবলভাবে নজর দেওয়া হয়েছে। এটা অ্যাকচুয়ালি ভুল থেকে শিক্ষা নেওয়া। কল্পনা চাওলারটা ফেলিওর টেকনিক্যালি, ওটা অটোমেটিক্যালি আসছে। এবার সাকসেস হয়েছে, মানে সব ঠিকঠাক করেছে, জিনিসগুলো ফাংশন হয়েছে ঠিক, সুতরাং ও আসতে পেরেছে। দ্যাট ইজ টেকনিক্যাল অ্যাচিভমেন্ট, মানে গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করছে টেকনোলজিটা, সুতরাং ফেলিওরের সম্ভাবনা কমে যাচ্ছে। মহাকাশ অভিযানের ইতিহাসে এটা অন্যতম বড় দুর্ঘটনা। এই ঘটনার পর টানা 2 বছর সব মহাকাশ অভিযান বন্ধ রেখেছিল নাসা। আবির দত্ত, কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমার শুধু একটা জিনিসই মনে হচ্ছে সুমন, যে কালকে ঠিক যে সময়ে এরা অবতরণ করছিলেন সুনিতা উইলিয়ামসরা, ঠিক সেই সময়ই আমরা আজকে এই ট্রাম্পের জয়যাত্রার কথা ভাবছি, তো ঠিক সেই সময়ই ট্রাম্প আর নেতানহু গাজাতে 1000 মানুষকে খুন করছিল। তা আমার হঠাৎ কেন জানি মনে হচ্ছে বিজ্ঞানকে, সত্যি সত্যি বিজ্ঞান আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু মহাশূন্যে যেরকম আমরা এগিয়ে যাব, ঠিক সেরকম কিন্তু আমাদের সেই মুহূর্তে এটাও ভাবা দরকার পৃথিবীটাকে আরো সুন্দর করার জন্য ট্রাম্পের দায়িত্ব কতটা। কাজেই আমার মনে হয় এটাকে বিজ্ঞানের জয়যাত্রা হিসেবে দেখাটাই অনেক বেশি সুন্দর। এই যে হ্যাঁ, এটা রাজনীতি নিয়ে কারাকারি করলে সর্বনাশ হবে, এই নিয়ে কোনো সন্দেহের জায়গাই শুরু করেছেন, এটা ভয়ঙ্কর। হ্যাঁ, আচ্ছা, এবং আপনাকে জানিয়ে রাখি, হোয়াইট হাউস জানিয়ে দিয়েছে যে আমাদের জানিয়েই ওরা হামলাটা চালিয়েছিল। হ্যাঁ, সুতরাং মানে মুদ্রার দুটো পিঠই আছে, কিন্তু উজ্জ্বল পিঠটাই দেখা ভালো, তাই তো ডক্টর দুয়ারি? প্রথমেই যেটা বলি, কল্পনা চাওলার ক্ষেত্রে যেটা ঘটেছিল, আজকে যে আমরা ইলন মাস্ক, স্পেস এক্স, বোয়িং, স্টারলাইনার এই কথাগুলো বলছি, সেটার কিন্তু শুরু হয়েছিল সেই দুর্ঘটনার মধ্যে দিয়ে। তারপরেই কিন্তু স্পেস শাটলকে বন্ধ করে দিয়েছিল আমেরিকা, এবং প্রথমে রাশিয়ার সোয়ুজ ব্যবহার করত, তারপরে অন্যের ওপর বেশি নির্ভর করব না বলে এই দুটি সংস্থা তারা এ করলো। 1 নম্বর। 2 নম্বর যে জিনিসটা আমার ভীষণ ভালো লাগলো, এই যে ট্রেনিংয়ের ব্যাপারটায়, এখানে কিন্তু মনে রাখতে হবে আমরা এখন সেনাবাহিনী, নৌসেনা বা বায়ুসেনার থেকে নিচ্ছি, এটাও একটা ভুল মেসেজ যাচ্ছে। তার কারণ হচ্ছে বাচ্চাদের ধারণা হয়ে যাবে যে কসমোনট বা অ্যাস্ট্রোনট বা গগনযাত্রী হতে গেলে আমাকে এয়ারফোর্সে আগে ঢুকতে হবে। সেটা কিন্তু ঠিক নয়। শারীরিক এবং মানসিক সক্ষমতাকে দেখাতে হবে। আর যে জিনিসটা আজকের অদ্ভুত সুন্দর একটা আলোচনা হলো, অভিজিৎবাবু যেটা বললেন, মানে সেটা কিন্তু আমার মনে গেঁথে গেছে যে আমরা কি করছি। এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে শিক্ষাগুলো যে আমরা পাচ্ছি না, এই যে পর্যবেক্ষণ ক্ষমতা, ধৈর্য, মানসিক স্থৈর্য, শারীরিক সক্ষমতা, এগুলো বাচ্চাদের আগে বোঝানোর আগে আমাদের নিজেদের কাছে নিতে হবে। আমরা এর মধ্যে পারি না বলেই আজকে এই সোকল্ড ব্যর্থতার কথাটা উঠে আসছে যে কেন হচ্ছে না। এই জিনিসটা আমাদেরকে শিখতে হবে। এমন যেন না হয়ে যায় উনি ভারতীয় বংশোদ্ভূত, আমিও ভারতীয়, সুতরাং আমিও ওনার মতো গর্বিত এবং উৎফুল্ল। এই ব্যাপারটা যেন না, বিজ্ঞান কখনো সেভাবে হয় না। আর সব থেকে যে মুদ্রা কথাটা দাঁড়ায়, বিজ্ঞান, ধর্ম ও রাজনীতি, 1000 বছর ধরে এরা 3 জন কিন্তু একের সঙ্গে জড়িত। সুতরাং বিজ্ঞান যদিও আলাদা একটা বস্তু, বিষয়, কিন্তু হয় না। উনি যে কথাটা বললেন, বা উনিও বললেন, 1 small step for a man, a giant leap for a mankind। এখনকার আশেপাশে দেখছি 1 giant leap for a man, a small step for a mankind হয়ে যাচ্ছে। রাইট? আমি কি করলাম, এটা আমি করে দিয়েছি। ঠিক ঠিক। বিজ্ঞান কখনো কোনো মানুষকে চেনে না, সে পদ্ধতিকে চেনে। সেই জিনিসটা আমাদের ছোটদের মধ্যে তুলে ধরতে হবে।
তাদেরকে প্রশ্ন করা আমরা বন্ধ করে দিয়েছি। কেন প্রশ্ন করতে গেলে আমরা ভয় পেয়ে যাই, উত্তর যদি না জানি তাদের চোখে ছোট হয়ে যাব, অথচ প্রশ্ন করার মধ্যে দিয়ে বিজ্ঞান এগোয়। একদম। সুতরাং কোথায় যেন একটা প্যারাডাইম শিফট যাকে বলে। একদম। আর ডক্টর মিত্র, কোথাও বোধহয় এই ধরনের বিরাট বৃহৎ অভিযান মানসিকভাবেও জাতি, ধর্ম, দেশ নির্বিশেষে সীমান্ত পেরিয়ে প্রত্যেক মানুষের জন্য একটা শিক্ষা নিয়ে আসে। সবচেয়ে বড় কথা এখানে আমি বলতে চাইব যে ধর্ম এবং পলিটিক্স যেখানে ডিভাইড করে, বাউন্ডারি আনে, বিজ্ঞান কিন্তু ইউনাইট করে। অর্থাৎ এই যে উই লার্ন ফ্রম আওয়ার মিস্টেক্স, এটা কিন্তু রেস্ট্রিক্টেড টু জিওগ্রাফি না। অর্থাৎ নাসার কোনো ভুল হলে সেখান থেকে ইসরো শিক্ষা পাচ্ছে, ইসরোর কোনো রকম অ্যাডভান্টেজিয়াস সিচুয়েশন হলে সেখান থেকে রাশিয়া শিক্ষা নিচ্ছে। সুতরাং বিজ্ঞান ইজ এ ইউনিফাইং ফিল্ড, এবং সেইখান থেকে এই যে জায়েন্ট লিপ ফর ম্যানকাইন্ড কথাটা আসছে, এইখানে কোনো ডিফারেন্সিয়েশন চলে না, এবং এই ডিফারেন্সিয়েশন চলে না বলেই আজকে এই সব জিনিসগুলোর দরকার আছে। এবং বিজ্ঞান যত এগোবে তত পৃথিবী এগোবে। হ্যাঁ, একটা ডার্ক সাইড তো আছেই, এবং এটা আমাদেরই দায়িত্ব যে আমরা বিজ্ঞানের ভালো দিকটা নেব, খারাপ দিকটা যাতে এই বোম্বার্ডমেন্টের জন্য আবার ইউজড আপ না। একদম। সুতরাং এই জায়গাটা আমাদেরকে ফোকাস করতে হবে যে আজকে যে ঘটনাটা ঘটেছে, ইট ইজ ট্রুলি আ জায়ান্ট লিপ। এবং সেইখান থেকে এই যে আমাদের ছোট ছোট শিশু, এইটাকে বলে রোল মডেলিং, অর্থাৎ সুনিতা উইলিয়ামস এবং সায়েন্স should hand in hand become role models for our kids. একদম। এবং সেই রকম রোল মডেল কি করে, সমাজকে অ্যাঙ্কারগুলো দেয়। রোল মডেলের প্রয়োজনীয়তাটা কি, সায়েন্সের প্রয়োজনীয়তাটা কি, এই রকম একখানা অ্যাডভান্সমেন্টের এই যে মিডিয়াতে এত ডিসকাশন হচ্ছে, এটা প্রয়োজনীয়তাটা কি? কারণ সমাজকে এটা অ্যাঙ্কার দেবে, সঠিক দিকে চালনা করবে, সেই অ্যাঙ্কারটাই হচ্ছে রোল মডেল। এবং ফরচুনেটলি এটা পরমাণু বোমা নিয়ে আলোচনা হচ্ছে না, মহাকাশ অভিযান নিয়ে আলোচনা হচ্ছে। এক্স্যাক্টলি। এবং এই অ্যাঙ্কারিং, এই রোল মডেল, এই সায়েন্সের এগিয়ে যাওয়া, এটাই কিন্তু আমাদেরকে আলটিমেটলি ইট উইল মেক ওয়ার্ল্ড আ বেটার প্লেস। আমাদের যতই প্রবলেম থাকুক, সব কিছুই থাকুক, আমি বারবার বলি যে আজকে স্ট্রেস আছে, আগে যেটা ছিল না। আজকে জল, আবহাওয়া সব খারাপ, আগে যেটা ছিল না। আজকে খাবারের মধ্যে পেস্টিসাইড আছে, আগে যেটা ছিল না। কিন্তু আগে 50 বছর লোক বাঁচতে, এখন 80 বছর বাঁচছে। কেন? অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সুতরাং সায়েন্স, এই যে আমরা যে ধরে নিলাম যে এইখানে মহাকাশের সায়েন্স এগিয়ে গেছে, তা কিন্তু না। ওখান থেকে কিন্তু বায়োলজিও শিখবে, ফিজিক্সও শেখা হবে, কেমিস্ট্রিও শেখা হবে। এই সবগুলো নিয়ে কিন্তু পৃথিবীতে আজকে যে এই এত অ্যাডভার্সিটির মধ্যেও আমরা সুস্থভাবে বেশি দিন বাঁচছি, দি অনলি কনফাউন্ডার হিয়ার ইজ দি অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। একদম। এই বিজ্ঞান এবং প্রযুক্তির অগ্রগতি এই মুহূর্তে তাদের সমস্ত মনোযোগ রেখেছেন যারা ফিরে এলেন তাদের ওপর। তার কারণ, আবার বলছি, শারীরিক চ্যালেঞ্জটা নিঃসন্দেহে বড়, কিন্তু তারা তাদের মানসিক এবং শারীরিক সক্ষমতায় ইতিমধ্যেই ওই ফুটেজগুলোতেই স্পষ্ট কতটা প্রবলভাবে মানসিক শক্তি পরিচয় রেখেছেন। একেবারে পরিষ্কার, যেখানে প্রচুর মানুষের উদ্বেগ ছিল, তাদের সম্পূর্ণ উদ্বেগ মুক্ত করে এই পৃথিবীর কোটি কোটি মানুষ দেখলেন যে এক গাল হাসি নিয়ে তারা ওয়েভ করতে করতে কোয়ারেন্টিনে গেলেন। আবার বলছি, 45 দিনের সেমি কোয়ারেন্টিন, তারপর আমরা প্রত্যেকে চাই এবং প্রত্যেকে নিশ্চিত যে তারা আবার সুস্থ জীবনে ফিরবেনই। দেখুন, অটলান্টিকের জলে সফল স্প্ল্যাশ ডাউন। নমাস পর পৃথিবীতে ফিরলেন সুনিতারা। পৃথিবীতে পৌঁছেই কি নিজের পায়ে হাঁটতে পারবেন, দেখা করতে পারবেন পরিবার পরিজনদের সঙ্গে? মহাশূন্যে কাটিয়ে ফিরে আসার পর কি সমস্যা হয় মহাকাশচারীদের? সুনিতাদের নিয়ে এমন কৌতূহল এখন সবার মনে। 286 দিন পর পৃথিবীতে ফিরলেও অবতরণের পরে মাটিতে পা দিতে পারেননি মহাকাশচারীরা। স্পেস এক্সের ক্যাপসুল থেকে তাদের বের করা হয় বিশেষ চেয়ারে। এরপর তাদের নিয়ে যাওয়া হয় হিউস্টনে, নাসার জনসন স্পেস সেন্টারে। নাসা সূত্রে খবর, স্পেস সেন্টারে ক্রু কোয়ার্টারে রাখা হয়েছে সুনিতাদের। চেনা গ্রহের সঙ্গে খাপ খাওয়াতে আপাতত কয়েক সপ্তাহ ক্রু কোয়ার্টারে রিহ্যাবে থাকবেন সুনিতা, বুচ উইলমোররা। সেখানে তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা হবে। বেশ কয়েক সপ্তাহ ধরে চলবে এই পরীক্ষা।
অন্তত ৪৫ দিন বিশ্রাম এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে সুস্থ করে তোলা হবে সুনিতাদের। তারপর তারা পরিবার বা অন্য কারোর সঙ্গে দেখা করতে পারবেন। আমরা যখন মাধ্যাকর্ষণের বাইরে চলে যাই সেই মুহূর্তে আমাদের ব্লাডগুলো বডির মধ্যে পায়ের দিকে যাবে এরকম কোনো কথা নেই, সারা শরীরে ঘুরতে থাকে। আমি যেই টাচ করলাম সেই মুহূর্তে ব্লাডটা ঝপ করে আমার পায়ে এসে পড়লো, আর যখন ব্লাডটা 5 লিটারের ব্লাড 3 লিটার তলায় চলে গেল, ব্রেনে কম গেল, অর্থাৎ সঙ্গে সঙ্গে আমি মাথা ঘুরে পড়ে যাব। অদ্ভুত অদ্ভুত পরিবর্তন হতে শুরু করবে, হার্টের পরিবর্তন, লাংসের পরিবর্তন, কিডনির পরিবর্তন, প্রতিটাই রিঅ্যাডজাস্টমেন্ট হবে। 8 দিনের সফর দীর্ঘায়িত হয়েছে 9 মাসে। ফলে সফলভাবে পৃথিবীতে ফিরলেও এবার ঘরে ফেরার জন্য লড়াই করতে হবে সুনিতাদের। বিশেষজ্ঞরা বলছেন, মহাকাশে মাধ্যাকর্ষণ শক্তির বাইরে থাকাটা যেমন চ্যালেঞ্জের, তেমনি ফিরে আসার পরেও শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে সুনিতা উইলিয়ামসদের। যে রেডিয়েশন পেয়েছে, এক্সট্রা অর্ডিনারি রেডিয়েশন, সেই রেডিয়েশনে করোনারি আর্টারি ডিজিজ হতে পারে, সেরিব্রোভ্যাসকুলার ডিজিজ হতে পারে, বা পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ হতে পারে। কার্সিনোজেনিক কিছু আছে কিনা, এই যে এত রেজের কাছাকাছি গেছেন, তাতে অনেক কিছু রেজের মধ্যে ওরা থেকেছেন, তাতে কার্সিনোজেনিক কিছু হতে পারে কিনা। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন মহাশূন্যে থাকার ফলে শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যায়। বেশে থাকতে থাকতে মহাকাশচারীরা কার্যত হাঁটতে ভুলে যান। শরীরের ওজন ধরে রাখার মতো হাড়ের শক্তি থাকে না, তাই পৃথিবীতে ফেরার পর সঙ্গে সঙ্গে মাটিতে দাঁড়াতে পারেন না মহাকাশচারীরা। দূরত্ব অনুমান করতে সমস্যা হয় দিক নির্ণয়ে। ভয়ঙ্কর মানসিক চাপ আছে, কিন্তু তার আগে যারা এই স্পেস এরকম মিশনে যান তাদের তো একটা প্রস্তুতি থাকে, কিন্তু সেই প্রস্তুতিটা কখনোই আমার মনে হয় না 9 মাস ওখানে একটা এই পরিস্থিতির মধ্যে থেকে যেতে হবে বলে কেউ প্রস্তুত থাকেন। তাই 9 মাস একটা খুব আবদ্ধ পরিবেশে থেকে যাওয়া, এটা একটা ভয়ঙ্কর মানসিক চাপ। দেখো, আরেকটা হয় যে একটা আবদ্ধ পরিবেশ যার কোনো বৈচিত্র্য নেই, আমি আমার নিজেদের কাছের লোকজনের থেকে অনেক দূরে, তাদের কথা যদিও হয়তো মাঝে মাঝে শুনতে পাচ্ছি কিন্তু তাদের টাচ করতে পাচ্ছি না। রেডিয়েশন বা অন্য কারণে ব্রেনের মধ্যেও নানা রকম চেঞ্জেস হয়, ব্রেনের ইডিমা হয়, ব্রেনের চেঞ্জ হয়, তার জন্য কী হয়, প্রসেসিং কমে যায়, কগনিটিভ প্রসেসিং আমরা যেটা বলি, যে কোনো কাজ করার ডিসিশন নেওয়ার ক্ষমতা চলে যায়। আনসার্টেনটির জন্য ডিপ্রেশন, অ্যাংজাইটি খুবই কমন তাদের মধ্যে পাওয়া যায়। তো এই জিনিসগুলো ঘটে, আর আনসার্টেনটিটা হচ্ছে সবচেয়ে বড় কথা, স্লিপ ডিপ্রাইভেশন থাকে। এখন কয়েকটা মাস হুইল চেয়ারে কাটাতে হবে সুনিতা উইলিয়ামসদের। মহাশূন্য থেকে ফিরে আগামী কয়েকটা মাস নিজেদেরকে পৃথিবীতে বসবাসযোগ্য করে তোলার লড়াই চালাতে হবে তাঁদের। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। রবিদা, কোটি কোটি বিশ্ববাসীর শুভকামনার আর প্রার্থনার যদি জোর থাকে, তাহলে সুনিতা উইলিয়ামসরা প্রত্যেকে খুব দ্রুত তাদের একেবারে স্বাভাবিক জীবনে ফিরবেন। একদম তাই। শারীরবৃত্তীয় কিছু পরিবর্তন তো হবেই, এবং সেইগুলোর জন্য যেমন একটা এভারেস্টে যারা যায় তাদেরও যখন নেমে আসে অথবা ওঠে, তাদেরও বেশ কিছু সন্তর্পণে তাদের যেতে হয়, তাদের ভাবনা চিন্তা করে যেতে হয়, কাজে তার নির্দিষ্ট নিয়মকানুন আছে। কিন্তু আমি যেভাবে গোটা ব্যাপারটাকে দেখতে চাই সেটা হচ্ছে, আমরা এইটা নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আলোড়িত না হয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা স্বপ্নদর্শী হয়েই উঠি তাদের স্বপ্ন থেকে স্বপ্ন নিয়ে, এবং আমরা নিশ্চিত যে এনারা ভালো হয়ে ফিরবেন। এবং এখান থেকে কি শিক্ষা নিতে পারি, ওরা ভালো তো হবেনি, কিন্তু আমি বারবার আমার যেটা আজকে মনে হচ্ছে যে প্রতিবিম্বিত গৌরবের ঢেকুর না তুলে আমরা যদি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সার্কামস্টান্সেসে এর থেকে শিক্ষা নিয়ে আমাদের রাজ্য, আমাদের দেশটাকে কোনো একজন বা কোনো দুজন বা কোনো 5 জন স্বপ্নদর্শী তৈরি করতে পারি, আজকে সময় হচ্ছে সেটার। কারণ তা না হলে কিন্তু আমরা এরকমভাবে বসে কয়েকজন আলোচনা করব, তারপর আবার ঝিমিয়ে পড়ব, আবার একজন কেউ যাবে, কোনো একটা মুহূর্তে আমরা বেঁচে উঠবো। আমরা এটাকে পারসিস্টেন্ট করে তুলি, এবং তার জন্য ভীষণ দরকার আজকে আমাদের স্বপ্ন দেখা, আজকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে আমরা বিজ্ঞানের শক্তির উপর ভরসা রাখবো, এবং বিজ্ঞানই একমাত্র পারে আমাদের সদর্থক
ভাবনাগুলোকে এত জোরে এইরকম সুন্দর করে তৈরি করতে, সেটা মহাকাশ বিজ্ঞান স্বপ্ন দেখায়, চিকিৎসা বিজ্ঞান স্বপ্ন দেখায়, পদার্থবিদ্যাও এরকম করেই স্বপ্ন দেখায়। কাজেই সামগ্রিকভাবে বিজ্ঞানের শক্তির উপর আমরা ভরসা রাখি। পারলৌকিক কাণ্ড কারখানা অথবা ওই আমরা মানে আমি কাউকে ছোট করছি না, আমরা মাঝে মাঝে যেরকম ছুটতে শুরু করি কোনো একটা জায়গায় গিয়ে, মেলায় খেলায় গিয়ে জড়ো হই, সেগুলো আমরা করি, আমরা সব ভরসা রাখি। কিন্তু এই যে আজকে সবাই মিলে সারা দেশ জুড়ে সারা বিশ্ব জুড়ে আনন্দ করছে, এই ইউনিয়ন, এই সিঙ্গেল ভয়েস আর কোথাও বিজ্ঞান ছাড়া দিতে পারে? কেউ পারে না। সুতরাং বিজ্ঞানের শক্তিতে আমাদের সবথেকে বেশি ভরসা থাকে। একদম সৌম্যদা, আমি বলছি মহাকাশের দিকে তাকালে ওই মর্তের ক্ষুদ্রতাগুলো অন্তত একটু মানুষের চোখ এড়াবে আর কি। অভিজিৎদা এতবার বিজ্ঞানের কথা বলছিলেন, ওই গাজায় মৃত্যুর কথাটা বললেন, ওই মৃত্যু মিছিলের কারণ যে অস্ত্র, সেটাও কিন্তু বিজ্ঞান দিয়েছে। কিন্তু বাঁচতে হবে যে মহাকাশের বিজ্ঞানটা নেব না অস্ত্রের বিজ্ঞান। সেই ছোটবেলা থেকেই তো বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপী রচনা লিখেই আসছি, মিটছে না। তবে সত্যি রাজনীতি আলোচনার বাইরে বেরিয়ে যে এই আলোচনা, এবং সবশেষে বারবার তো আমরা মানুষের কথা বলছি, কিন্তু একবার অন্তত 1957 সালের সেই না মানুষকে স্মরণ করতেই হবে, সেই লাইকার কথা একদম, যে কিছুক্ষণের মধ্যেই মারা গেছিল, কিন্তু আমাদেরকে হয়তো শুরুর শিক্ষাটা দিয়ে গেছিল। তাই সব মিলিয়ে আর কি এই জীব জগৎ, যে আমাদের এই পৃথিবী এবং তার সঙ্গে মহাকাশের যে সংযোগ, হয়তো কোনোদিন আরও অন্য কোনো মানুষ অন্য কোনো গ্রহ থেকে আসবেন আমাদের এখানে, আমরা অপেক্ষায় থাকবো তাদের জন্য। একদম। আর বিজ্ঞানের ব্যবহারটা কে করবেন? হীরক রাজ করবেন না উদয়ন পণ্ডিত করবেন? আসল প্রশ্নটা বোধহয় সেইখানে। দেখুন, এত ভারী ভারী আলোচনার মধ্যে শেষ পারতে একটু মিষ্টি মুখ হোক। কলকাতার থিম পুজো বললে বুঝলেন অদ্ভুত একটা জিনিস। কোথাও ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মারাত্মক কোভিড পরিস্থিতি থিম পুজোয় উঠে আসে। আরজিকর কাণ্ড হতে পারে, লখিমপুর খেরি হতে পারে, লাস ভেগাস হতে পারে, ওই আকাশছোঁয়া বুর্জ খলিফা হতে পারে। কলকাতার থিম পুজো কিন্তু মানতেই হবে সর্বত্রগামী। তাই সুনিতা উইলিয়ামসের পৃথিবীতে ফেরানোর মহাযজ্ঞ যে পুজোর মানে এই পরবর্তী পুজোর এই বছরের পুজোর থিমে উঠে আসবে, সেটা তো হওয়ারই ছিল। এবছর এমন ভাবনা আছে কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের। তাই এবার রাত জেগে ওই সজল ঘোষের নেবুতলা স্পেস স্টেশন দেখতে কত মানুষ ভিড় করেন সেটাই দেখার। কিন্তু এখানে হাসলে চলবে না, আমরা আশা করব যে এই বিপুল মানুষের কিছু মানুষ অন্তত ক্ষুদ্রতা ছাড়িয়ে ওই মহাকাশের বিজ্ঞানটাকেও দেখবে। দেখুন, পুজোয় নতুন জামা পরে সোজা এবার চলে যেতে পারেন স্পেস স্টেশনে। হাওয়ায় ভাসমান প্যারাশুট আর মহাশূন্যের মহাশীতল পরিবেশের আশ্চর্য অভিজ্ঞতা হাতে কলমে করতে পারেন উপভোগ। এমনকি কপালে থাকলে হয়তো উঠেও পড়তে পারেন ইলন মাস্কের ড্রাগন মহাকাশযানে। এক ঝলক শুনে গোটা ব্যাপারটা আপনার কাছে স্বপ্ন মনে হলেও আর 6 মাস পরেই কলকাতায় গড়ে উঠছে আন্তর্জাতিক স্পেস স্টেশনের আদলে লেবুতলা স্পেস স্টেশন। সৌজন্যে সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটি। উদ্যোক্তারা জানিয়েছেন 90তম বছরে তাঁদের দুর্গাপুজোর মণ্ডপে ফুটে উঠবে মহাকাশ থেকে সুনিতা উইলিয়ামসদের পৃথিবীতে প্রত্যাবর্তনের ঐতিহাসিক মুহূর্ত। বুধবার এ বিষয়ে প্রাথমিক আলোচনা সারেন উদ্যোক্তারা। আমাদের এবারের আমরা যেটা একটা ভাবনা চিন্তা করেছি, যেটা হওয়ার সম্ভাবনা আছে, নাও হতে পারে, সেটা হচ্ছে নেবুতলা স্পেস স্টেশন। আজকের ঘটনাটাকে মাথায় রেখে আমরা এটা ভাবনা চিন্তা করছি। আজকে জাস্ট প্রাইমারি কথা আমরা বলেছি নিজেদের মধ্যে। নভশ্চরদের প্রত্যাবর্তনের সুখবরে যখন আনন্দে উচ্ছ্বাসে ভাসছে গোটা বিশ্ব, ঠিক তখনই কলকাতার বুকে অভিনব উপায়ে তাদের ঘরে ফেরার উদযাপনের পরিকল্পনা করছেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্যোক্তারা। আজকের ঘটনাটাকে কেন্দ্র করে তার মধ্যে একটা ভারতীয় রক্ত আছে, হ্যাঁ, ফলে আমরাও নিজেরা আজকে গর্বিত ভারতীয় হিসেবে। এবং আগামী দিন আরও একজন ভারতীয়, হ্যাঁ, তিনি যাচ্ছেন এই স্পেস স্টেশনে, যিনি সম্পূর্ণভাবে ভারতীয়। তো সেই সব কারণেই ভারতীয় হিসেবে আজকে আমাদেরও গর্বের দিন যে এই ঘটনায় আমাদেরও একটা বড় শেয়ার আছে। তো ন্যাচারালি এটা নিয়ে তো আমাদের ভাবতেই। প্রতিবারই দুর্গাপুজোয় কোনো না কোনো চমক দেন সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর উদ্যোক্তারা। অভিনব ভাবনার হাত ধরে এবার সম্ভবত সেই পুজোই হয়ে উঠতে চলেছে মহাজাগতিক। অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।